So you all know that this is our fourth free live class of this new free course, and in this class, I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb and Bangla to English conversation practice. অর্থাৎ আপনি যদি ইংলিশ এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, আপনি যে লেভেলেরই হন না কেন, যে প্রফেশনেরই হন না কেন, এই যে টপিকটা মডাল অক্সিলারি ভার্ব এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। কেন গুরুত্বপূর্ণ জানেন? আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছেন, বিগত যে ক্লাসগুলো আমি আপনাদের সঙ্গে নিয়েছি, আপনাদের মনে আছে কিনা কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হয়? একদম ফার্স্ট ক্লাসে আমি আপনাদের বলেছিলাম 7টি পয়েন্ট সম্পর্কে। I talked about 7 points in front of you in my first free class. এই 7টি পয়েন্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকলে আপনি দ্রুত ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। সেই পয়েন্টগুলো কি ছিল বলেন তো? ফার্স্ট অফ অল, আপনার 1 নম্বর পয়েন্ট ছিল সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট ছিল সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট ছিল পার্টস অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট ছিল ভার্ব, 5 নম্বর পয়েন্ট ছিল টেন্স এর প্র্যাকটিক্যাল ব্যবহার। মনে করে দেখেন, 6 নম্বর পয়েন্ট ছিল এইটা, অর্থাৎ মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার, এবং 7 নম্বর পয়েন্টটি ছিল প্যাসিভ ভয়েসের ব্যবহার। তো আজ হচ্ছে আমি মডাল এবং সেমি মডাল ভার্ব নিয়ে কথা বলবো। এইটা আসলে কি আগে আমাকে জানতে হবে। যে কোনো বিষয় শেখার আগে আগে জানতে হবে এটা আমি কেন শিখবো, এর প্রয়োজনীয়তাটা আমার কোথায় প্র্যাকটিক্যাল লাইফে, এইটা আগে বুঝতে হবে। তো দেখেন, এই ডেফিনিশনটা একটু বোঝেন। বলছে মডালস আর অক্সিলারি ভার্বস, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। তারা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়। বলছে মডালস আর অক্সিলারি ভার্ব, অক্সিলারি মানে কি জানেন? হেল্পিং ভার্ব, হেল্পিং মানে সাহায্যকারী ভার্ব। বলছে তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে অতিরিক্ত তথ্য দিতে বা অর্থ দিতে মেইন ভার্বকে। মানেটা কি? এখানে আরেকটু দেখেন কি বলছে। এই অধ্যায়ে মডেলগুলোর নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসানো যাবে না। আসলে এগুলো কি, এটা আগে একটু বুঝতে হবে। এখানে বলছে দেখেন, মেজর মডেলস আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইউজ টু, ought to, must, need to, dare to, would better বা rather। এই যে ওয়ার্ড গুলো আপনারা দেখছেন, মডাল ভার্ব বা মডেলের একটা ডেফিনিশন আপনারা জানলেন। এখন আপনাদের আগে বুঝতে হবে কেন আমরা মডেলটাকে ব্যবহার করি, এটা আসলে কি। আপনাদের কারো মনে আছে কিনা, আপনারা যারা একদম ফার্স্ট ক্লাসে জয়েন করেছিলেন, ইভেন আমার থার্ড ফ্রি ক্লাসে যারা ছিলেন, আমি যদি একটু মুখে মুখে আপনাদেরকে বলি, সেটা কি বলছিলাম? যে আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? ওয়াই can't we speak in English? ইংলিশে কথা বলতে গেলে আমাদের প্রধান সমস্যাটা কি, এইটা নিয়ে আমি যে কথাটা, যে কনসেপ্ট আপনাদের দিয়েছিলাম, সেটা কি ছিল বলেন তো? সেটা ছিল এরকম যে আমরা টাইমের পরিবর্তন করতে পারি না। আপনি যখন ইংলিশ স্পিকিং করবেন, আপনি যখন কারোর সাথে কনভারসেশন করবেন, ইনস্ট্যান্টলি সাবজেক্টের পর ভার্বের যে ফর্মটাকে ইউজ করতে হবে, এইটা আমরা করি না বা করতে পারি না। এটা করতে না পারার কারণেই, এটা করতে না পারার কারণেই আমরা ইংলিশে কথা বলতে পারি না। তার মানে কি? ইংলিশে কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখি। ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল টেন্স কয় প্রকার আছে? 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি? 12টা জায়গায় ভার্বের ফর্মেট চেঞ্জ, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য ভিতরে হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়। এই ভার্বের পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ আপনি যদি টেন্স জানেন, তাহলে একটা পার্টিকুলার ভার্বকে 12 ভাবে, 12টা টাইমে, 12টা দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। এই জায়গাটাতে আমি আপনাদের বলেছিলাম, মনে আছে কিনা, শুধুমাত্র 12টা টেন্সের স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করা যায় না। মনের সম্পূর্ণ ভাবটাকে ইন ডিটেলসে প্রকাশ করার জন্য এই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হয়। মডাল ভার্ব মেইনলি প্রোভাইড পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন, আপনাদের এগুলো মনে আছে কিনা, সিচুয়েশন, রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন, এইগুলো মূলত মডাল ভার্ব প্রদান করে থাকে। এগুলো কোনো টেন্স দিয়ে বলা যায় না। অর্থাৎ মডাল ভার্ব যদি আপনার জানা থাকে, একটা কথাকে আপনি আরো ডিটেলসে বলতে পারবেন।
একটা ভার্বকে 18টা দিকে 18 ভাবে 18টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রায় টোটাল মডাল এবং সেমি মডেল মিলে 18টার মতো ভার্ব আছে। তাহলে এইদিকে 18 আর ওইদিকে 12, একটা পার্টিকুলার মেইন ভার্বকে 30 ভাবে আপনি মডিফাই করতে পারবেন যদি আপনার মডেল সেমি মডেল জানা থাকে টেন্সের সাথে। তো এই কথাগুলো আমি বলেছিলাম আপনাদের প্রিভিয়াস ক্লাস থেকে, আপনাদের মনে আছে কিনা? যেমন আমি যদি একটু লিখি, 1 মিনিট যদি আমাকে একটু টাইম দেন। মনে করেন আমি যদি বলি ড্রাইভ, এই ড্রাইভ শব্দটার বাংলা অর্থ কি? চালানো। এই যে ড্রাইভটা লিখলাম, আহ এই 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 ড্রাইভ শব্দটার বাংলা অর্থ হচ্ছে চালানো, তাই না? দেখেন, একটু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। আমি যদি বলি DRIVE, ড্রাইভ মানে চালানো। এবার আমি যদি টেন্স দিয়ে সেন্টেন্স লিখি, ফর এক্সাম্পল হি ড্রাইভস আ কার, এর মানে কি? সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। তাহলে এগুলো হচ্ছে এক একটা টেন্সে আমার সেন্টেন্স গুলো হচ্ছে, তাই না? হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। পাস্ট ইনডিফিনিট টেন্স, আমি যদি বলি ইজ হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে বা চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল বি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। এইভাবে এইভাবে জাস্ট ভার্বের ফর্মের জায়গাটা, এখানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব দুটোরই, অক্সিলারি ভার্ব আবারও বলছি এবং মেইন ভার্ব দুটোরই পরিবর্তনের মাধ্যমে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। তো যদি আমার টেন্স জানা থাকে, এই ড্রাইভ মানে চালানো, চালানো কথাটাকে সর্বোচ্চ 12 ভাবে বলতে পারবো। এখানে যেমন আমার অলরেডি 7 ভাবে লেখা হয়ে গেছে, যেগুলো আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে 12টা টেন্স আসলে কি। এখন দেখেন, আহ এই যে 12 ভাবে আমি ড্রাইভ কথাটাকে বলবো, এই 12টা ভাব, 12টা টাইম, 12টা সেন্স আমার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটাকে ইন ডিটেলসে প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাকে মডেলের ব্যবহার শিখতে হবে। কেমন সেটা? যেমন আমি যদি এখন আপনাকে বলি সে গাড়ি চালাতে পারে, এটা আপনি ওই 12টার ভিতর কোনো টেন্স দিয়ে কি বলতে পারবেন? আমি যদি বলি তার গাড়ি চালানো উচিত, কোনো টেন্স দিয়ে বলতে পারবেন? তার আজ এই গাড়িটা চালানোর কথা আছে, এটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন? তাকে এই গাড়িটা চালাতে হবে, তাকে এই গাড়িটা চালাতে হবে, এটা কোন টেন্স দিয়ে বলবেন? ফিউচার মনে হচ্ছে? না, ফিউচার তো সে গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। তাহলে আমি যদি বলি তাকে গাড়িটা চালাতে হবে, তখন আপনাকে বলতে হবে হি হ্যাজ টু ড্রাইভ এ কার। তার তো আজ গাড়িটা চালানোর কথা ছিল, কোন টেন্স দিয়ে বলবেন? এই কথাগুলো বলতে গেলে আপনি কোনো টেন্স খুঁজে পাবেন না। অর্থাৎ টেন্সের যে 12টা টাইম, 12টা টেন্সের যে ডেফিনেশন, সেই অনুযায়ী এই কথাগুলো তো আসে না। তার মানে কি, শুধু 12টা টেন্স শিখলে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্সটাকে প্রকাশ করা যায় না। আমরা কথা বলতে পারি না কেন ইংলিশে? আমরা একটা কথাকে যখন কনভারসেশনে নিয়ে যাই, স্পিকিং এ নিয়ে যাই, বিভিন্ন ওয়েতে বিভিন্ন টাইমে বলতে হয়, সেই টাইম অনুযায়ী ভার্বকে ইউজ করতে পারি না। যদি টেন্স জানা থাকে তাহলে পারি, কিন্তু সেটা সর্বোচ্চ 12 ভাবে। এই সর্বোচ্চ 12টা ভাব, 12টা সেন্স, 12টা টাইম, 12টা দিক মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের আলাদা একটা স্ট্রাকচার আছে, আলাদা ক্যাটাগরির একটা স্ট্রাকচার আছে, যারা সাধারণত সম্ভাবনা, সামর্থ্য, অনুরোধ, অনুমতি, পরামর্শ, অর্থাৎ এই রিকোয়েস্ট, পারমিশন, সাজেশন, পসিবিলিটি, প্রবাবিলিটি, এগুলো প্রকাশ করে। আর এগুলো মডাল এবং সেমি মডাল ভার্ব দিয়ে করতে হয়। যেমন হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতো, এর বাংলা অর্থ হচ্ছে চালাইতো। আমি যদি বলি হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। দেখেন পার্থক্য কি? সে গাড়ি চালিয়েছিল, কিন্তু সে একটা গাড়ি চালাতো, এটা হি উড ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল, হি ইউজ টু ড্রাইভ আ কার। তাকে গাড়ি চালাতে হবে, হি হ্যাজ টু ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার। তাকে গাড়ি চালাতে হয়েছিল, হি হ্যাড টু ড্রাইভ আ কার, হ্যাড টু ড্রাইভ আ কার।
তাকে গাড়ি চালাতে হয়, হি ইজ টু ড্রাইভ আ কার, ইজ টু ড্রাইভ আ কার। এই যে সময়ের পরিবর্তন, এই পরিবর্তন অনুযায়ী যে ভার্বকে সঠিকভাবে ইউজ করতে পারে সেই ইংলিশ এক্সপার্ট। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা আছে। সো এইভাবে দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্স প্লাস 18টা মডাল সেমি মডাল, টোটাল স্ট্রাকচার হচ্ছে 30টা। একটা পার্টিকুলার ভার্বকে এই ড্রাইভের মতো যত ভার্ব আছে প্রত্যেকটা ভার্বকে 30 ভাবে 30টা টাইমে 30টা দিকে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন, যদি টেন্স এর সঙ্গে সঙ্গে আপনার এই মডাল এবং সেমি মডালের ব্যবহার জানা থাকে। মডাল সেমি মডাল আসলে কি বলেন তো? এই মডাল সেমি মডাল কিন্তু আসলে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমি যদি ভার্বটাকে ক্লাসিফাইড করি, ভার্ব প্রধানত দুই প্রকার, আমার লিখতে গেলে সময় চলে যাবে, একটু মনে রাখেন। একটা হচ্ছে ফাইনাইট, একটা নন ফাইনাইট। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, সেটা হচ্ছে প্রিন্সিপল এবং অক্সিলারি। প্রিন্সিপল মানে এই মেইন ভার্ব গুলো, ড্রাইভ, রাইট, ইট, রিড, এগুলো প্রিন্সিপল। আর অক্সিলারি ভার্ব দেখেন, এই যে AUXILIARY, অক্সিলারি ভার্ব মানে কি? অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব মানে কি? হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব মানে কি? সাহায্যকারী ভার্ব মানে হচ্ছে যে ভার্ব অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে কথা বলতে সাহায্য করে, কথাটাকে অ্যাকচুয়াল টাইমে নিতে সাহায্য করে। তাহলে এই যে অক্সিলারি ভার্ব, এর দুইটা প্রকারভেদ। এক নাম্বার হচ্ছে প্রাইমারি অক্সিলারি, দেখেন প্রাইমারি অক্সিলারি, AUXILIARY। আর দুই নাম্বার হচ্ছে আপনার এই মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি। অর্থাৎ দুটোই কিন্তু অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? এই বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। মানে ওই এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড। এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এইগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর মডাল অক্সিলারি কোনগুলো? ওই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি। মানে মডালের আরেকটা প্রকার হচ্ছে সেমি মডাল। সেমি মডাল কি সেটা আমি বলছি, তাহলে একটু বোঝেন। প্রায় অক্সিলারি ভার্ব দুই প্রকার, একটা মডাল অক্সিলারি, একটা প্রাইমারি অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারিটা, অর্থাৎ এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে থাকে মেইন ভার্বের সাথে। তো টেন্সের স্ট্রাকচারে কিন্তু মেইন ভার্বেরও ফর্মের পরিবর্তন হয় অক্সিলারি ভার্বের সাথে। আর মডাল ভার্ব যেগুলো আছে, এইগুলো এই যে ক্যান, কুড, মে, মাইট, এরা নিজেরা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স তৈরি করে। মডাল ভার্ব শেখার একটা সুবিধা হচ্ছে, মডাল ভার্বের পরে কোনো ধরনের চেঞ্জ হয় না মেইন ভার্বের, সেটা যে মডালই হোক না কেন, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। এরা আলাদা ক্যাটাগরি সেন্টেন্স তৈরি করে। বাট ওই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো যখন বিভিন্ন টেন্সে বসে, ওই প্রাইমারি অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব দুটোই চেঞ্জ হয়। কখনো ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, টিএন, আইএনজি, হ্যাঁ, এরকম বিভিন্ন ফর্ম আমাকে বসাতে হয়। বাট মডালের একটা সুবিধা হচ্ছে, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের যে অর্থ, সেই অর্থটাই আগে প্রদান করা হয়, তারপরে গিয়ে মেইন ভার্বটা বসে। মেইন ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন দেখেন, ক্যান মানে পারা, এখানে মডাল গুলোর অর্থটা আগে জানতে হবে, তা না হলে হবে না। প্রাইমারি অক্সিলারি ভার্ব যেগুলো থাকে, ওই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো অর্থ প্রকাশ করে না যখন হেল্পিং ভার্ব হিসাবে বসে অন্য মেইন ভার্বের সাথে। কিন্তু মডাল গুলো একটা মিনিং প্রদান করে। যেমন দেখেন, ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে পারা, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়, উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু অতীত অভ্যাস অর্থে বসে। এদের কিছু পার্থক্য আছে, সেটা আমি দেখাবো। এই প্রত্যেকটা মডেলের উপর আলাদা আলাদা চ্যাপ্টার আছে, আলাদা ক্লাস আছে। যেমন আহ অতীতে কেউ কিছু করতো, অ্যাজ ইউজুয়াল করতো, সেখানে উডের ব্যবহার হয়। আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। আমি ফুটবল খেলতাম, আই উড প্লে ফুটবল, মানে খেলতাম, যেতাম, এই ধরনের কথা। কিন্তু কিন্তু অতীতে, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, অতীতে কেউ কোনো, আবারও বলছি, অতীতে কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, অভ্যস্ত ছিল, এই অভ্যস্ত কথাটার জন্য ইউজ টুটা ব্যবহৃত হয়। একটা কাজ সে না করে পারতো না, এখন আর করে না কোনো একটা রিজনে। যেমন সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল, এই কথাটা যদি আসে, তখন উডের পরিবর্তে বলতে হয় হি ইউজ টু প্লে ফুটবল। সে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার। অর্থাৎ
উড মানে অতীত অভ্যাস, ইউজ টু মানে অতীত অভ্যাস, বাট ইউজ টুটা প্রকাশ করা হয় যখন অতিরিক্ত কোনো কিছুর প্রতি অভ্যস্ততা থাকে সেটা বোঝানোর জন্য। শুড মানে উচিত, ওড টু মানে উচিত, একটার পরিবর্তে আরেকটা বসানো যায়। এই ওড টু আপনাদের কাছে আনফ্যামিলিয়ার মনে হতে পারে, বাট এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভার্ব যার অর্থ উচিত এবং এটা ফর্মাল অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ ইন জেনারেলি কোনো কিছু করা উচিত, যেমন আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক, তার রান্না করা উচিত, হি শুড কুক। সো ওট টুটা কোথায় ব্যবহৃত হয়? এমন কোনো কাজ যেটা করা আপনার একটা দায়িত্ব বা কর্তব্যের ভিতর পড়ে, ডিউটি বা রেসপন্সিবিলিটির ভিতর আসে, তখন ওট টু ব্যবহার করতে হয়। যেমন আই ওট টু অবেই মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত। আই ওট টু অবেই মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত। আই ওট টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশের সেবা করা উচিত। এই যে অবেই মাই প্যারেন্টস, সার্ভ মাই কান্ট্রি, এই ধরনের কোনো সিচুয়েশন যদি থাকে বা ফর্মাল কোনো সিচুয়েশন যদি থাকে যে কাজটা করা উচিত এবং এই উচিতটা হচ্ছে আপনার ডিউটি বা রেসপন্সিবিলিটি, আপনার কর্তব্য বা দায়িত্বের মধ্যে থাকে, তখন সুরের পরিবর্তে ওট টু ব্যবহার করলে কথাটা বেশি ভালো শোনায়, এই ছাড়া আর কিছু না। কিন্তু সেখানে সুরের ব্যবহারও করা যায়। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার বা র্যাদার এগুলো ফ্রেজাল ভার্ব বা এগুলোকে সেমি মরাল ভার্ব বলে। বরং, উচিত বা ভালোই। এবার আমরা যদি একটু প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জায়গাটাতে আসি, যেভাবে আপনারা টেন্সটাকে প্র্যাকটিস করছিলেন, অর্থাৎ লাস্ট ক্লাসে আমি যে টেন্সের ক্লাসটা নিয়েছিলাম সেখানে প্র্যাকটিসটা কেমন ছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো ফার্স্টে সাবজেক্ট থাকবে, এরপর মডাল ভার্ব গুলো থাকবে। আমাকে আগে কিন্তু মডাল ভার্বের অর্থ বুঝতে হবে, এরপর মেইন ভার্ব। আমি আবারও বলছি, টেন্সের স্ট্রাকচারে এক একটা টেন্সে যেমন এক এক ধরনের মেইন ভার্বের ফর্ম বসে, এই মডাল যেই হোক না কেন, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বের ফর্মের কোনো পরিবর্তন হবে না। আর এরপর অবজেক্ট বলবে। যেমন দেখেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। এখন পার্থক্য কি জানেন ক্যান এবং মে এর ভিতর? ক্যান হচ্ছে, ভালোভাবে বোঝেন, এগুলো খুবই সূক্ষ্ম বিষয়, ভালোভাবে বুঝতে হয়। ক্যান হচ্ছে সামর্থ্য অর্থে পারা বোঝায়, অ্যাবিলিটি অর্থে পারা। অর্থাৎ ক্যানটা কোন সেন্সে ব্যবহৃত হয় জানেন? আমি ইংরেজি বলতে পারি, এই ল্যাঙ্গুয়েজটার উপর আমার একটা দক্ষতা আছে, আমার একটা স্কিল আছে, আমার ধারণা আছে, আমার জানা আছে, আমি পারি। আর যখন বলছি আই মে স্পিক ইংলিশ, মে মানেও পারা, বাট একটা পসিবিলিটি অর্থে পারা। যেমন মনে করেন, ক্যানের ব্যবহারটা আরেকটু যদি বলি, আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড। আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেস। এইখানে মূলত ক্যানের ব্যবহার হয় সামর্থ্য বা অ্যাবিলিটি। আর মেটা, যেমন আজ বৃষ্টি হতে পারে, এখানেও পারে কথাটা বলছি, ইট মে রেইন টুডে, মানে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা বা পসিবিলিটি আছে, আজ বৃষ্টি হতে পারে। এখন একটা কথা বোঝেন আমার, এই স্পিক ভার্বের ক্ষেত্রে আমি দুটোই ব্যবহার করব। কিভাবে করব? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আমি যদি এরকম বলি যে ইংরেজি বলাটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমার জানা আছে, এটা আমার স্কিল, এটা আমার দক্ষতা, আমার অ্যাবিলিটি, আমি পারি, তখন আমি আই ক্যান স্পিক ইংলিশ বলছি। আমি কখন বলতে পারি আই মে স্পিক ইংলিশ? ইট ডিপেন্ডস অন সিচুয়েশন, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন মনে করেন, এই যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি তো বাংলায় কথা বলছি, এই যে আপনাদের সামনে লেকচার গুলো দিচ্ছি বাংলায় দিচ্ছি না? এখন এই বাংলায় কথা বলতে বলতে আমি যদি বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা যারা এখানে ক্লাস করছেন, আমি তো আপনাদের সামনে এখন মডাল ভার্ব নিয়ে আলোচনা করছি, বাংলায় কথা বলছি, আমি কিন্তু এই আমার আলোচনাটা, আমার ডিসকাশনটা আমি কিন্তু এখন ইংরেজিতে করতে পারি। অর্থাৎ ইংরেজিতে করতে পারি, করতে পারি মানে কি, হয়তো আমি এখন এটা ইংরেজিতে করতে যাচ্ছি, হয়তো ইংরেজিতে করব। এই যে কথাটা আমি বলছি না, এইটাই হচ্ছে পসিবিলিটি অর্থে পারা। যেমন আমি এখন বলতে পারি যে নাও আই মে স্পিক ইংলিশ ইন ফ্রন্ট অফ ইউ, আমি এখন আপনাদের সামনে ইংরেজি বলতে পারি। ইউ অল নো দ্যাট today in this class I'm going to talk about practical use of modal and semi-modal auxiliary verb. So modal verb mainly express possibility, ability, obligation, situation, suggestion, etc. And there is a benefit of learning modal auxiliary verbs. When you are going to make sentences using modal auxiliary verbs, you don't need to add s, es, be, ed, or ing with the main verb.
but you have to know the actual meaning of modal verb. If you have clear concept about all modal and semi-modal auxiliary verbs, you will be able to speak in English very fluently. So এইভাবে আমি আপনাকে বললাম যে আমি কিন্তু এখন লেকচারটা ইংলিশে দিতে পারি। এই যে পারি মানে হয়তো দিব, তখন মেয়ের ব্যবহার করতে হয়, এগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আই মাইট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি, এটা আরেকটু লেস পসিবিলিটি বোঝায়। মনে করেন আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, এই বৃষ্টি হওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা হয়তো 50%। আর ইট মাইট রেইন টুডে, আজ বৃষ্টি হতেও পারে, হওয়ার সম্ভাবনা যদি 30%-এর মতো থাকে, তখন আপনি মে না বলে মাইট ব্যবহার করতে পারেন। এগুলো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার বা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। তো এইভাবে যে কোনো সাবজেক্টের সাথে যে কোনো মডেল আপনি ব্যবহার করেন, অটোমেটিক্যালি সেন্টেন্স তৈরি করতে পারবেন। একটা বিষয় মনে রাখবেন, শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। স্পোকেন ইংলিশে যাদের এই মডাল এবং সেমি মডাল ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, সে খুব সহজে, আবারও বলছি, খুব সহজে, খুব দ্রুত এবং একদম সাবলীল ভাবে সে ইংরেজিতে কথা বলতে সক্ষম হয়। অনেকেই মনে করতে পারেন যে আমি তো রুলস জানি, গ্রামার জানি, সব বুঝি, টেন্স বুঝি, তারপরেও কেন কথা বলতে পারি না। এই জায়গাগুলো আপনি হয়তো জানেন, ক্যান মানে পারা, কুড মানে পারতাম, বাট এই জায়গাগুলোর উপর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণেই মূলত আমরা ইংলিশে কথা বলতে গেলে প্রবলেম বা সমস্যাটা ফেস করে থাকি। সো এই জায়গাটার উপর আমাদের অনেক ভালো একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। ঠিক আছে? সো এটা আমি সকলকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই প্রত্যেকেই এই জায়গাটার উপর কনসেপ্ট রাখার চেষ্টা করবেন। আ- আপনারা কি এতটুকু বুঝতে পারছেন যে মডাল ভার্বটা কেন শিখবো, এটার প্রয়োজনীয়তা কোথায়, আমি কি বলছি, এটা কি আপনারা বুঝতে পারছেন যে টেন্স দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, কথার পরিবর্তনের জন্য টেন্স শিখি, কিন্তু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। আমার মনের কথাগুলো আমি যা ইংলিশে বলতে চাচ্ছি, এইটাকে ইন ডিটেলসে বলার জন্য, আরো বেশি এক্সপ্রেস করার জন্য আমরা এই মডেলটা শিখি। কেন শিখবো বুঝতে পারছেন, মডেলের ব্যবহারটা কেন হয়? টেন্স দিয়ে সব কথা বলা যায় না, এই জন্য মডেল শিখতে হয়। ক্লিয়ার কথাটা? সহজ কথা। হ্যাঁ, স্যার clearly ওকে। understand. তো দেখেন, আরো একটু বোঝার চেষ্টা করেন, খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন বিষয়গুলোকে। আচ্ছা, তাহলে এইভাবে জাস্ট আমি পিডিএফটা দিলে আপনি বুঝতে পারবেন যেগুলো কতটা ইফেক্টিভ, কতটা ইম্পর্টেন্ট। দেখেন, হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। সাবজেক্ট কে? হি। এরপর ইউজ টুটা কি? এটা একটা ভার্ব, এটাকে সেমি মডাল ভার্ব বলা হয়। সুইম এটা মেইন ভার্ব ইন দ্য রিভার। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। অ্যাট টাইমস মানে মাঝে মধ্যে। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তো এইভাবে আর কি আপনি সেন্টেন্স গুলো তৈরি করতে পারবেন বা এই টেবলে যেটা দেখছেন। এখন দেখেন, আমাদের তো শুধু সেন্টেন্স বা বাক্য তৈরি করলে হবে না, একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ, এগুলো কিন্তু করা শিখতে হবে। অর্থাৎ যেটা আমি বলছিলাম গত ক্লাসে, ড্রিল প্র্যাকটিস, এটা না করলে কখনোই ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আসে না। কারণ আপনি তো সবসময় শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলবেন না, আপনি যদি কোশ্চেন করেন তখন কি হবে? তো এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে ডেভেলপ করতে হবে। তাহলে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম কি, আমরা এটা এটা কিভাবে করতে পারি দেখেন তো, এটা সম্ভব কিনা। এই দেখেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যদি নেগেটিভ করতে চান, এই মডাল ভার্ব রিলেটেড সেন্টেন্স বা বাক্যগুলোকে, তাহলে আপনার এই জায়গাটাতে নিয়ম হচ্ছে এই মডাল ভার্ব গুলোর সাথে আপনার নট বসাতে হবে, আর কিছুই না। কেন? কারণ এইখানে তো মেইন ভার্ব আছে, স্পিক, রাইট, ড্র, সিং, এগুলো মেইন ভার্ব। আর মডাল ভার্ব গুলো কি? অক্সিলারি ভার্ব। তো আমাদের নিয়ম কি? টেন্সের ক্লাসে আমি কি বলছিলাম,
যে কোনো সেন্টেন্স বা বাক্যকে আপনি যদি নেগেটিভ করতে চান, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। ওই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে একটা বাক্য ইন্টারোগেটিভ হয়। এখন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, ভেবে দেখেন আপনাদের মনে আছে কিনা। 12টা টেন্সের যে স্ট্রাকচার আছে, এই 12টা টেন্স এর ভিতরে 10টাতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে। 2টা টেন্সে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে না। কোন 2টা? প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট। এইখানে অক্সিলারি ভার্ব হিসাবে ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। অর্থাৎ তাহলে এই মডেলের ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলোই তো অক্সিলারি, এগুলোই তো হেল্পিং। এজন্য যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য জাস্ট এই মডেল গুলোর সাথে আপনি যদি নট ব্যবহার করেন তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। আর মডেল অক্সিলারি ভার্ব গুলোকে সাবজেক্টের আগে নিয়ে আসলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়ে যাবে। খুবই সিম্পল, কঠিন কোনো কিছুই না, আপনারা প্রত্যেকেই পারবেন যদি একটু চেষ্টা করেন। তো দেখেন, আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। আই কুডেন্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম না। অথবা আপনি যে সেন্টেন্সই নেন না কেন, দেখেন আপনি যদি বলেন উই কুডেন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। সে মাইটেন্ট, আই মিন মাইট নট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। এরকম আর কি সেন্সটা আসে, সে ফুটবল নাও খেলতে পারতো। হ্যাঁ, দে শান্ট ডু দ্য ওয়ার্ক, শ্যাল দের সাথে হয় না, আপনি এখানে আই এর সাথে ব্যবহার করতে পারেন। আই শান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। ওন্ট মানে কি? উইল নট। শান্ট মানে কি? শ্যাল নট। রানা মাস্ট, এই মাস্ট নট এটাকে ফুল ফর্ম বলতে হয়, এরকম কন্ট্রাস্ট এটা বললে ভালো শোনায় না, তো বলা উচিত না। রানা মাস্ট নট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। রানা অবশ্যই গাড়িটা চালাবে না। অর্থাৎ জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে আমরা মডেলের সাথে নট বসালেই বাক্যগুলো নেগেটিভ হবে। খুবই সিম্পল, এখানে সবকিছুই দেওয়া আছে। আমি পিডিএফ দিলে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ইউ খান ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। দেখেন বাংলাটা দেখেন, তুমি ছবি আঁকতে না, ইউ উডন্ট ড্র পিকচার। আর আঁকতে পারতে না, ইউ কুডন্ট ড্র পিকচার। এরপর দেখেন, আর আঁকতে পারো না, ইউ খান ড্র পিকচার। তোমার আঁকা উচিত না, ইউ শুডন্ট ড্র পিকচার। ইউ মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শান্ট গো টু ঢাকা, আর শান্ট মানে আই শ্যাল নট, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সি নিডেন্ট গো দেয়ার, এখানে নিড নট টু হবে, একটা নিডেন্ট টু গো দেয়ার হবে, তার সেখানে যাওয়ার দরকার নেই। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, জাস্ট মডাল অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন। কঠিন বলেন তো? খুবই সহজ। আমরা পারি না কেন? আমরা কারেক্ট স্ট্র্যাটেজি মেনটেন করি না, কারেক্ট টেকনিক ফলো করি না, প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শিখি না। দেখেন আমার এই পিডিএফ গুলো, এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড গুলো দেখাচ্ছে কতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে আছে। আগামী 11 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে, যারা আসবেন তারা বুঝতে পারবেন আপনি এখান থেকে কি পাচ্ছেন। এই সবগুলো সবকিছুই আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং সারা জীবন আপনি প্র্যাকটিস করবেন। আপনার নেক্সট জেনারেশনকে আপনি ল্যাঙ্গুয়েজ শেখাতে পারবেন। সেভাবেই আমি সবকিছু অর্গানাইজ করেছি। দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে হবে। ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। মাস্ট ড্র আ পিকচার, সে কি অবশ্যই ছবিটা আঁকবে। মে শি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারে। দেখেন কত সুন্দর সুন্দর সেন্টেন্স, একবার ভেবে দেখেন। এই ধরনের কথাগুলো আমরা বাংলায় বলি বিভিন্ন টাইমে, বাট ইংলিশে বলতে পারি না, জাস্ট প্র্যাকটিসের অভাবে। শুড দে স্পিক ইন ইংলিশ, তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত। মাইট রানা ডু দা ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারে। বাংলাটা এরকম, মাইট রানা ডু দা ওয়ার্ক, রানা কি কাজটা করতেও পারে। উইল রানী ডু দা ওয়ার্ক, রানী কি কাজটা করবে। রানী কি কাজটা করবে। তো প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনারা তো আজকে অনেকে অ্যাডমিশন নিয়েছেন, যারা পেইড কোর্সে আসবেন তারা বুঝতে পারবেন। এই যে মডাল ভার্ব গুলো আপনারা দেখছেন না, আজকে তো আমি একসাথে পড়াচ্ছি। আমার পেইড কোর্সের ক্লাসগুলোতে, যেটা 11 তারিখ থেকে শুরু হবে,
প্রত্যেকটা মডেলের উপর আলাদা আলাদা ক্লাস আছে, শুধু ক্যানের উপর 1 ঘন্টার একটা ক্লাস, শুধু ক্যানের উপর। এটা কিভাবে হয় আমি এখন একটু পরে দেখাবো আপনাদের। আপনারা দেখলে ইমাজিন করতে পারবেন যে এই মডেলের ভিতরেও কতটা আছে। হ্যাঁ, কারণ এইটা যদি আপনি ডিটেলসে না শেখেন কখনোই অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে না। আপনাকে অবশ্যই ডিটেলসে ডেভেলপ করতে হবে। সেটা কিভাবে করতে হয় আপনি আজকের ক্লাসটা করেন, বুঝতে পারবেন এই ল্যাঙ্গুয়েজ কতটা গুরুত্বপূর্ণ, এই ভাষায় মডেল ভার্ব কতটা গুরুত্বপূর্ণ। কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম? ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? কুড ইউ লেন্ড মি ইউর বুক, আমাকে কি তোমার বইটা ধার দেবে? এইটা একটু ডিফারেন্ট, এটা আমি পরে কথা বলছি। উইল ইউ ড্র পিকচার, তুমি কি একটি ছবি আঁকবে? উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে? ক্যান শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে? তো জাস্ট এতটুকু বোঝেন যে ইন্টারোগেটিভ করার নিয়ম কি, মডাল অক্সিলারি ভার্ব গুলোকে সাবজেক্টের আগে নিয়ে আসলে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি হয়। এখানে প্রচুর সেন্টেন্স আছে, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে আপনাকে এখানে আমি যদি টোটাল সব কথাগুলো একবারে আবার ডিসকাস করি, আমি কি কি বললাম আপনাদের। মডাল ভার্বটা আমরা কেন শিখি? শুধু টেন্স দিয়ে মনে সব কথা বলতে পারি না তাই শিখি। এরপর কি বললাম, যে মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার যখন ইংলিশে হবে, প্র্যাকটিক্যালি হবে, তখন কিন্তু মডাল ভার্বের পরে মেইন ভার্বের ফর্মের কোনো পরিবর্তন হবে না। যে মডালই হোক না কেন মেইন ভার্বটা বেস ফর্মে বসবে। বাট আপনাকে আগে প্রত্যেকটা মডেলের অ্যাকচুয়াল বাংলা অর্থ জানতে হবে। যেমন ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে। দেখেন এগুলো জানলেও এই যে প্রত্যেকটা মডেল দেখছেন না, এই মডেল ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়। আবারও বলছি, মডেল ভার্বগুলো অনেক বৈচিত্র্যময়। এই প্রত্যেকটা মডেল ভার্বের উপর আলাদা আলাদা ক্লাস আছে। এইখানে প্রত্যেকটা মডেলের কমন যে মিনিং, সেই মিনিংটা এখানে লেখা, বাট এইটা ছাড়াও এরা আর কোন ধরনের অর্থ দিতে পারে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি কি বললাম, যে সেন্টেন্স কিভাবে হবে, নেগেটিভ কিভাবে হবে, আর ইন্টারোগেটিভ কিভাবে হবে, আপনারা এটা দেখলেন। এখন একটু দেখেন এই জায়গাটাতে, দেখেন মডাল অক্সিলারি ভার্ব পার্ট 3, ইউজেস অফ ক্যান। এখন আপনি বলতে পারেন ক্যানের উপর আবার আলাদাভাবে চিন্তা করার কি আছে, ক্যান মানে তো পারা। কিন্তু কি বলছে একটু দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা ইমাজিন করতে পারবেন। আপনাকে মডেলটা শুধু ভাষা ভাষা শিখলে হবে না, এর ভিতর থেকে ইন ডিটেলসে শিখতে হবে, তাহলেই আপনি ইংলিশে প্রফেশনাল হতে পারবেন। বলছে ক্যান হচ্ছে একটি মডেল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। যেমন স্ট্রাকচার 1, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি বোঝায়, অর্থাৎ সামর্থ্য অর্থে পারা বোঝাতে ক্যান বসে। এইটা হচ্ছে এতক্ষণ আমরা যা শিখে আসলাম সেটাই অ্যাজ ইউজুয়াল। স্ট্রাকচার 2, ক্যান বি প্লাস নাউন, মানে হতে পারে বোঝায়। স্ট্রাকচার 3, ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। স্ট্রাকচার 4, ক্যান হ্যাভ প্লাস পজিশন, অর্থাৎ কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন ফার্স্ট স্ট্রাকচার যেটা, যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। অর্থাৎ সামর্থ্য অর্থে পারা, অ্যাবিলিটি অর্থে পারা বোঝাতে ক্যানের ব্যবহার হয়। কিন্তু এই জায়গাটা একটু বোঝেন, এই ক্যান ভার্বটি আবার রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, এই জায়গাটাতে আপনাকে ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। আবারও বলছি, আপনাকে ভুলে যেতে হবে ক্যান মানে পয়াকার রয়াকার পারা। তাহলে এখানে কি বলতে হবে, এইখানে আপনাকে জাস্ট এই সেন্সটাই নিতে হবে। ক্যান অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এখানে শুধু ক্যান না, এর সাথে আরো দুইটা ভার্ব ব্যবহৃত হয়, কুড এবং উড। যদি ইনফর্মাল অর্থ দেয় তাহলে ক্যানের ব্যবহার হয়, যার সাথে তুমি আমি বা তুই তোকারি করে সম্পর্ক, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। আর আপনার অফিসার, বস, সিনিয়র, টিচার, যার সাথে আপনা আপনি করে সম্পর্ক বা পলাইটলি কথা বলতে হয়, সেখানে কুড বা উডের ব্যবহার হয়। এই কুড বা উডেরও কিন্তু নিজস্ব মিনিং আছে। কুড মানে কেউ কিছু করতে পারতো, হ্যাঁ, খেতে পারতো, যেতে পারতো, লিখতে পারতো। উড হচ্ছে করতো, যেত, খেত, পড়তো, এইরকম। কিন্তু ক্যান, কুড এবং উড, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝেন, এদের নিজস্ব মিনিং থাকা সত্ত্বেও এই তিনটা ভার্ব অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে বসে। যেমন ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারো, বা তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। দেখেন, আপনি এখানে বলতে পারেন, তো বলবে, বসবে, খাবে, পানি দিবে, তবে তো উইল দিয়ে বলতে পারেন, ক্যান দিয়ে কেন বলবেন, তাই না? প্রশ্ন থাকে না, এগুলো তো উইল দিয়ে বলা যায়।
যে উইল ইউ সিট বিসাইড মি। কিন্তু দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা তো আর কোনো রুলস আর স্ট্রাকচারের উপর ডিপেন্ডেবল না। এটা একটা ভাষা, এটা ইংরেজদের থেকে আসছে, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। এই যে ক্যান ইউ সিট বিসাইড মি, এর বাংলা অর্থ তুমি কি আমার পাশে বসবে। এই ক্যান আমি কখন ব্যবহার করব? যখন আমি অনুরোধ করছি। দেখেন, আমি যদি বলি উইল ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, অ্যাজ ইউজুয়াল কথা বলা বোঝায়। বাট আপনি যদি কাউকে কথাগুলো অনুরোধ করে বলেন, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে, তুমি কি আমার সাথে একটু লাঞ্চে যাবে, এই যে সিচুয়েশনটা, এইটার উপর ডিপেন্ড করে আপনাকে ইউজ করতে হবে আপনি উইল ব্যবহার করবেন না ক্যান ব্যবহার করবেন। সো অনুরোধ করে কেউ কোনো কিছু করবে বোঝাতে ক্যানের ব্যবহারটা হয়। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। এই জায়গাটাতে যদি আপনা আপনি করে বলেন যে আপনি কি আমার সাথে একটু লাঞ্চে যাবেন, কুড ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, অর উড ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন, আপনার জীবনের গল্পটি আমাকে শেয়ার করবেন। উড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, দয়া করে আমার পাশে বসবেন। কুড ইউ প্লিজ সিট বিসাইড মি, কুড ইউ সিট বিসাইড মি প্লিজ, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিবেন। অর্থাৎ কুড মানে আমরা জানি পারতাম, কিন্তু সেইটাই কিন্তু আবার এই দিবে বসবে এই অর্থে ব্যবহৃত হচ্ছে। কেন? অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে। আমি আবার বলছি আপনাকে, এখানে ভুলে যেতে হবে ক্যান মানে পারা, কুড মানে পারতাম, উড মানে কেউ কিছু করতো। জাস্ট রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন, অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়া অর্থে ক্যান, কুড এবং উড ভার্বের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। ক্যান, কুড এবং উড। এবং ক্যানটা ইনফর্মাল মিনিং প্রদান করে, কুড এবং উড ফর্মাল মিনিং প্রদান করে। এরপর দেখেন স্ট্রাকচার টু, ক্যান বি প্লাস নাউন। এখানে বিটা মূলত মেইন ভার্ব, বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। বি এর পর যদি পার্সন বা নাউন থাকে তাহলে বি এর মানে হওয়া, যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে তাহলে বি এর মানে থাকা। হি ক্যান বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি এ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি এ ফ্রিল্যান্সার, হি ক্যান বি এ গুড টিচার। আবার দেখেন এখানে কি বলছে, ক্যান বি প্লাস পজিশন। যেমন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। এই বি এর মানে থাকা বোঝাচ্ছে, যেহেতু এক্সটেনশনে প্লেস আছে, যে কোনো প্লেস বা জায়গার আগে কিন্তু অ্যাট অথবা ইন প্রেপোজিশনের ব্যবহার হয়। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। আবার দেখেন ক্যান হ্যাভ, হ্যাভ এর মানেও থাকা, বি এর মানেও থাকা। হ্যাভ এর মানেও থাকা, বি এর মানেও থাকা। রিপিট ইট, হ্যাভ এর মানেও থাকা, বি এর মানেও থাকা। পার্থক্যটা কি জানেন? সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে বোঝাতে বি এর ব্যবহার হয়। আর সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে এরকম বোঝাতে হ্যাভ এর ব্যবহার হয়। অধিকার বা মালিকানা, পজেস করা। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ। তাহলে হ্যাভ এর মানে কি? থাকা। কোথায় থাকা? কারো অধিকারে কিছু থাকা, কারো মালিকানায় কোনো কিছু থাকা। এরকম ভাবে প্রত্যেকটা মডেলের ডিটেলস যে ব্যবহারটা, এইটা আপনাদেরকে একটু জানতে হবে। এখানে কুডের ডিটেলস ব্যবহার দেওয়া আছে ওই ক্যানের মতো করে। মে, মাইট, মাস্টের ডিটেলস ব্যবহার দেওয়া আছে। এখানে অনেকগুলো ফর্ম বা ফাংশন আছে, এগুলো তো এক ক্লাসে একদিনে হয় না, ঠিক আছে? বাট আপনাদের আমি কেন এগুলো দেখাচ্ছি, আপনারা জেনে রাখেন, শিখে রাখেন, বুঝে রাখেন। সবাই তো আর আমার পেইড কোর্সে আসবেন না, আসবেন? আসবেন না। তো আপনি নিজের মতো করে কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারেন। মডাল ভার্ব শুধু ভাষা ভাষা শিখলে হবে না, ভিতরে ইন ডিটেলসে শিখতে হবে। যেমন দেখেন এই যে একটা ওয়ার্ড, জাস্ট এই একটা ক্লাস আপনি একটু দেখেন, ইন ডিটেলস আপনি বুঝতে পারবেন যে এটা আলাদা আলাদা শেখার প্রয়োজনীয়তা কতটা বেশি। এই যে ইউজ টু, এটা কিন্তু ডে টু ডে লাইফে স্পোকেন ইংলিশে বিশেষ করে খুব বেশি ব্যবহৃত একটা ভার্ব। বিশ্বাস করেন, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম আমার একটা টিচার বারবার এই ইউজ টু ব্যবহার করে লেকচার দিত। তো ইউজ টু খুবই ইউজফুল একটা ভার্ব, বিশেষ করে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তাহলে আপনি কেন শিখবেন না এটাকে ইন ডিটেলসে? কোথায় ব্যবহৃত হয় দেখেন, প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই। আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে বোঝায়। আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে প্রত্যহ কোরআন পড়তো, আমি গল্প করতে অভ্যস্ত,
পলি নদীতে গোসলে অভ্যস্ত হয়ে যাবে। এই যে সেন্স গুলো, এগুলো আপনি কোন টেন্স দিয়ে বলবেন? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যতক্ষণ না পর্যন্ত আপনি ইউজ টু এর ডিটেলস ব্যবহার জানবেন, এই ধরনের সেন্টেন্স গুলোকে আপনি ট্রান্সলেট করতে পারবেন না। বাট এগুলো তো আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনে ব্যবহার করি। তাহলে এইবার ভেবে দেখেন কতটা গুরুত্বপূর্ণ ইউজ টু এর ব্যবহার। যেমন এখানে কি বলছে দেখেন, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 hours অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। তাহলে আগে সাবজেক্ট, দেন ইউজ টু, দেন মেইন ভার্বের বেস ফর্ম। কেউ কোনো কিছু করতো বোঝায়। কি বোঝায় বলেন তো? কেউ কোনো কিছু করতো। এরপর দেখেন, আপনি যখন নেগেটিভ করবেন, এই বাক্যগুলোকে দুই ভাবে নেগেটিভ করা যায়। একটা হচ্ছে ইউজ নট টু ব্যবহার করে, আরেকটা হচ্ছে এই সেন্টেন্স গুলো কিন্তু অন কাইন্ডস অফ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্স ক্রিয়েট করে, তাই না? করতো, পড়তো, লিখতো। তো এইগুলোকে নেগেটিভ করার জন্য ডিডের ব্যবহারও করা যেতে পারে। হ্যাঁ, এবং মডার্ন গ্রামার অনুযায়ী ডিডের ব্যবহারটা বেশি হয়। বাট ইউজ টু এটা যেহেতু একটা সেমি মডাল ভার্ব, এর সাথে নট বসানো যায়। আমি ধূমপান করতাম না, আই ইউজ নট টু স্মোক। অর ইউ ক্যান সে আই ডিডন্ট ইউজ টু স্মোক। ডিড এর ব্যবহার করলে আর ইউজড থাকবে না, ইডিটা থাকবে না, ইউজ হয়ে যাবে। মনি গান শুনতো না। মনি ইউজ নট টু লিসেন টু মিউজিক, আর মনি ডিডন্ট ইউজ টু লিসেন টু মিউজিক। রনি কখনো টিভি দেখতো না। রনি নেভার ইউজ টু ওয়াচ টিভি, আর রনি ডিড নেভার ইউজ টু ওয়াচ টিভি। তো আপনাকে এগুলো একটু বুঝতে হবে প্র্যাকটিক্যালি। দেখেন, এ ধরনের বাক্যকে যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, জাস্ট ডিডটা সাবজেক্টের আগে আসে। একবার ভাবেন এই বাক্যগুলো কতটা প্র্যাকটিক্যাল। আমরা কিন্তু বাংলায় ডে টু ডে লাইফে এই ধরনের কথা বলি, বাট ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে বলতে পারবেন যতক্ষণ না পর্যন্ত ইউজ টু এর ডিটেলস ব্যবহার বা প্র্যাকটিক্যাল ব্যবহার আপনি জানবেন। কি বলছে দেখেন, তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? নীলু কি সকালে ঘুমাতো? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? এবার দেখেন কি বলছে। আমরা এতক্ষণ অতীতকালের অভ্যাস সম্পর্কে ইংরেজি বাক্য তৈরি করা শিখলাম। এবার আমরা অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত চালু থাকা বাক্য ইংরেজিতে করা শিখবো। অর্থাৎ আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে আছে, এইটা বোঝাতে দেখেন স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার আছে না, আমরা যেটা জানি, ঠিক ওই স্ট্রাকচারের ভিতরে ইউজ টু ওয়ার্ডটা যুক্ত করা। আবারও বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভিতরে ইউজ টুটা যুক্ত করা। সে প্রতিদিন কোরআন পড়তে অভ্যস্ত। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। আমি যদি বলি হি ইজ রিডিং দ্য হোলি কোরআন, সে হোলি কোরআন পড়ছে। সে পড়তে অভ্যস্ত প্রতিদিন। হি ইজ ইউজ টু রিডিং দ্য হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত। জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত। উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু আই অ্যাম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। আবার যখন আপনি নেগেটিভ করবেন, ইউজ নট টু, সরি, am is আর নট ইউজড এর ব্যবহার করতে পারেন। দেখেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়। লুনা ইজন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়। দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। জাকির সাহেব ভাত খেতে অভ্যস্ত নয়। মিস্টার জাকির ইজন্ট ইউজ টু ইটিং রাইস। যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, অক্সিলারি ভার্বটা আগে আসবে। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপ in a journey? Is Mr. Khorim used to sleep in a journey? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? Are they used to keeping up late? Are they used to keeping up late? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? Are you used to gossiping with girls? Are you used to gossiping with girls? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? এইভাবে কিন্তু সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে। আবার দেখেন, ভবিষ্যতে, আবার বলছি, কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, এইটা প্রকাশের জন্য
উইল বি বা উইল গেট ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। এটা কেমন? আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা আছে না, যে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি, দেখেন একটা টপিকের সাথে একটা টপিক কিভাবে কানেক্টেড হয়। আমি কিন্তু গত ক্লাসেই টেন্স পড়াইছি, আজকে এটা পড়াচ্ছি কেন, কারণটা কি, রিজনটা কি, ওইটার সাথে এটা কানেক্টেড। এই জন্য আপনি যদি ইংরেজি শিখতে চান, অবশ্যই অবশ্যই ধারাবাহিকতা মেনটেন করে শিখবেন, না হলে কখনোই ডেভেলপ করতে পারবেন। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার ইংরেজি শেখার ইচ্ছা আছে, আপনি আমার কাছে এসেছেন, ফ্রি ক্লাস করার সুযোগ পেয়েছেন, ক্লাসটা আপনি করছেন। আপনি আগামীকাল হয়তো এরকম আরেকটা ক্লাস করার সুযোগ পেতে পারেন কোনো জায়গায়, তারপরের দিন হয়তো ফেসবুক পেজে আপনার সামনে একটা ক্লাস ভেসে উঠবে, তারপরের দিন হয়তো ইউটিউব চ্যানেলে আপনি একটা ক্লাস দেখবেন। আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, এই বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে, দেখতে থাকলে, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনাকে ইংরেজি শিখে যেতে হবে। এই শেখাটাকে আপনি শেষ নামাতে পারবেন না। আপনি শিখবেন বিভিন্ন জায়গা থেকে, শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন, শিখতেই থাকবেন। নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংরেজি জানি। বাট আপনি যদি একজন মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, তাহলে দ্রুত ডেভেলপ করতে পারবেন। আপনি যদি বোঝেন যে আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি যদি বুঝতে পারেন কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, ঠিক কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে বা দ্রুত ডেভেলপ করতে পারবো, তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন, নিজের অ্যাসেটে পরিণত করতে পারবেন, নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন, কনফিডেন্টের সাথে আপনার প্রফেশনাল লাইফে যে কোনো সেক্টরে আপনি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনার মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে। আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, ঠিক আছে? তো এই জন্য বলছি, আপনাকে আগে এটা জানতে হবে যে আমার শুরুটা কোথায় হবে ভাষা শেখার, শেষটা কোথায় হবে, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, ঠিক কতটুকুর ভিতরে আমাকে থাকতে হবে, তাহলে দ্রুত ডেভেলপ করা যায়। এটা যারা পেইড কোর্সে আসবেন, একদম নতুন ব্যাচ শুরু হচ্ছে 11 তারিখ শনিবার থেকে। আমি আবারও বলছি, এখনো পর্যন্ত যারা ভর্তি হতে চান দ্রুত হয়ে যাবেন, কারণ সিট হয়তো আর খুব বেশি নাই। তো যারা ভর্তি হতে চান দ্রুত হয়ে যাবেন। 11 তারিখ রাত 9টা থেকে ক্লাস শুরু হবে। আপনারা যদি প্রফেশনাল হতে চান, এক্সপার্ট হতে চান, আপনারা এই পেইড কোর্সটাতে আসতে পারেন। এখানে টোটাল 70টা ক্লাস থাকবে, 3 মাসের কোর্স। বাট শুধু 3 মাসটা, যতদিন না পর্যন্ত এক্সপার্ট হতে পারেন থাকতে পারবেন। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, যেখানে সপ্তাহে 7 দিন আপনারা প্র্যাকটিস করতে পারবেন। এবং আমার পেইড কোর্সের সব থেকে বড় বেনিফিট হচ্ছে 70টা ক্লাস, যে 70টা ক্লাসের ভিতর আমাদের প্র্যাকটিস ক্লাস থাকবে অনেক অনেক বেশি। আপনাকে আমি ক্লাসে বসেই সার্টেন টপিকের উপর কনভারসেশন এবং স্পিকিং প্র্যাকটিস করাবো। প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকবে, এবং এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, যে কোনো বয়সে যে কেউ করতে পারবেন। কোর্স ফি 2,000 টাকা। 2,000 টাকা সেন্ড মানি করে বিকাশে আপনারা পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারবেন। 11 তারিখ থেকে একদমই নতুন ব্যাচ শুরু হবে। ঠিক আছে? যদি মনে করেন আমি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই এবং এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, প্র্যাকটিক্যাল ওয়েতে শিখতে চাই, আসতে পারেন। বর্তমানে আমার 84তম ব্যাচ রানিং আছে, নতুন ব্যাচ 85তম ব্যাচ শুরু হবে 11 তারিখ থেকে। ঠিক আছে? তো যারা আসতে চান তারা দ্রুত ভর্তি কনফার্ম করবেন। ওকে? আর 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন যদি একবারে দিতে না পারেন, এই সুযোগটা আমি রাখি। বাকি 1,000 টাকা 1 মাসের ভিতরে কমপ্লিট করলে হবে। ঠিক আছে? তো দেখেন, ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। জাকির উইল সুন গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। মানে উইল বি ইউজ টু, কথাটা বোঝেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে কি, ভবিষ্যতে কেউ কিছু করতে থাকবে। আর এই যে সেন্টেন্সটা উইল গেট ইউজ টু, ভবিষ্যতে কেউ অভ্যস্ত হব, মানে কেমন মনে করেন, প্র্যাকটিক্যালি বোঝেন। আপনি একটা জব পেয়েছেন, একটা নতুন চাকরি পেয়েছেন, বাট আপনার পোস্টিংটা আপনার বাসা থেকে অনেক দূরে। কথাটা বোঝেন, আপনি যে চাকরিটা পেয়েছেন সেখানে আপনার পোস্টিংটা আপনার বাসা থেকে অনেক দূরে, আপনি চাকরিটা করতে চাচ্ছেন না। তো আপনার আব্বু বা আপনার আম্মু আপনাকে বলছে যে তুমি চাকরিটা করো, অফিসে যেতে যেতে ওটা অভ্যাস হয়ে যাবে। এই যে যেতে যেতে অভ্যাস হয়ে যাবে, এইটাই হচ্ছে সেন্স। আপনি মনে করেন শহরে থাকেন, হঠাৎ করে গ্রামে আসছেন, আপনার নানার বাড়ি বা দাদার বাড়ি, আপনার নদীতে গোসল করার অভ্যাস নেই, বাট এখানে এসে আপনাকে নদীতে গোসল করতে হবে। তো আপনার দাদা বা নানা আপনাকে বলছে যে নদীতে গোসল করতে যাও, এটা করতে করতে তুমি অভ্যস্ত হয়ে যাবে। অর্থাৎ কেউ কোনো একটা কাজে অভ্যস্ত হয়ে পড়বে, এইটা বোঝাতেই এই সেন্টেন্স বা স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। সাবজেক্ট প্লাস উইল বি ইউজ টু, অথবা আপনি উইল গেট ইউজ টু বলতে পারেন। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক।
তুমি 2 মাসের মধ্যে বরিশালে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ইউ উইল গেট ইউজ টু স্টেইং ইন বরিশাল উইদিন 2 মান্থ, উইদিন 2 মান্থ। তাহলে এইভাবে আপনারা ইউজ টু ভার্বের ব্যবহারটা করতে পারেন। তাহলে আমি কি বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। মডাল ভার্ব শুধু শেখার মতো শিখে রাখলে হবে না, মডাল ভার্বকে ইন ডিটেলসে আপনাকে শিখতে হবে, তাহলেই আপনি অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। কথাটা মনে রাখেন। এই দেখেন, এই যে শুড ভার্ব, এখানে এখানে লেখার ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, তো তারপরে একটু দেখেন এই শুডের অনেকগুলো ফর্ম আছে। শুড, শুড বি, শুড হ্যাভ বিন। এটা যদি আমি একটু ডিটেলস আপনাকে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। জাস্ট আমাকে আপনারা 10টা মিনিট টাইম দেন, এই শুডের ব্যবহারটা দেখানোর পর আমি আপনাদের সেমি মডাল ভার্বে নিয়ে যাব। সেমি মডাল ভার্ব সম্পর্কে একটু ডিটেলসে কনসেপ্ট রাখতে হবে, সেটা আসলে কি আপনারা দেখলে বুঝতে পারবেন। বাট তার আগে এই শুডের ব্যবহারটা আপনারা একটু দেখেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আপনারা বুঝতে পারবেন যে মডাল ভার্বটাকে ডিটেলসে শেখার গুরুত্ব কতটা বেশি, বা ইংলিশে আসলে আমরা কেন কথা বলতে পারি না। জাস্ট একটু ফোকাস করেন এই জায়গাটার উপর। দেখেন, একটা জায়গা একটু বোঝার চেষ্টা করেন, যারা এখানে আছেন 10টা মিনিট টাইম দেন, আপনি অনেক কিছু অনুধাবন করতে পারবেন। জাস্ট গিভ মি 10 মিনিটস। খেয়াল করেন, মনে করেন শুড, এই শুডের অর্থ কি? SHOULD। শুড মানে আমরা জানি উচিত, তাই না? এই শুড ভার্বটাকে দেখেন কতগুলো ভাবে, মানে কতগুলো ফর্মে পরিবর্তন করা যায়। আমি যদি বলি হি শুড ডু দা ওয়ার্ক, আমরা জানি শুড মানে উচিত, তো হি শুড ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক এর মানে কি? তার কাজটা করা উচিত। এই হচ্ছে শুডের মেইন ব্যবহার। এইটাকে আবার দেখেন কিভাবে চেঞ্জ করা যায়। যেমন আমি যদি বলি দ্য ওয়ার্ক শুড বি ডান, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এই কাজটি করা উচিত। এটা হচ্ছে এটার প্যাসিভ ভয়েস। এই প্যাসিভের উপর আপনারা আগামীকালকে ক্লাসে জয়েন করবেন, আমি ইন ডিটেলসে কথা বলবো, প্যাসিভ কতটা গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পারবেন। তো কি বলছি? হি শুড ডু দা ওয়ার্ক, তার কাজটা করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটি করা উচিত। এবার একটু আপনারা বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন এই জায়গাটাতে। দেখেন, খুব ভালোভাবে বোঝেন, খুব ভালোভাবে বোঝেন। এই জায়গাটা বোঝার চেষ্টা করতেই হবে আপনাকে। এরপর দেখেন, আমি যদি বলি হি শুড বি ডুইং দা ওয়ার্ক, দেখেন এইটার বাংলা অর্থ কি জানেন? হি শুড বি ডুইং দা ওয়ার্ক, এর বাংলা অর্থ হচ্ছে তার কাজটি করতে থাকা উচিত। তার কাজটি করতে থাকা উচিত। হি শুড বি ডুইং দা ওয়ার্ক। এটা কন্টিনিউয়াস মুড, যেমন ফিউচার কন্টিনিউয়াস আছে না, শ্যাল বি বা উইল বি। আমি যদি বলি হি উইল বি ডুইং দা ওয়ার্ক মানে কি? সে কাজটি করতে থাকবে। তাহলে শুড বি ডুইং, তার করতে থাকা উচিত, তার কাজটি করতে থাকা উচিত। আমার বই পড়তে থাকা উচিত, আই শুড বি রিডিং বুক। বাবার খবরের কাগজ পড়তে থাকা উচিত, ফাদার শুড বি রিডিং নিউজ পেপার। মায়ের রান্না করতে থাকা উচিত, মাদার শুড বি কুকিং। দেখছেন? তাহলে শুডটাকে শুধু উচিত না, এটাকে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ফর্মেও ব্যবহার করা যায়, এটা আপনাকে বুঝতে হবে। আবার দেখেন, আমি যদি বলি হি শুড হ্যাভ আ কার, এর মানে হচ্ছে তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার এর মানে কি? কারো অধিকারে কোনো কিছু থাকা উচিত, তার একটা গাড়ি থাকা উচিত। আবার আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, দেখেন পারফেক্ট টেন্সের সেন্সে, যেমন হি শুড হ্যাভ, হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এর মানে কি জানেন? এটা হচ্ছে পারফেক্ট টেন্সের একটা সেন্স ক্রিয়েট করে। যেমন শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3, এর মানে হচ্ছে আমি যদি বলতাম হি উইল হ্যাভ ডান দা ওয়ার্ক, সে কাজটি করে থাকবে, সে কাজটি করে ফেলবে। আর যখনই আপনি শুড হ্যাভ বলছেন, এর মানে হচ্ছে তার কাজটি সম্পন্ন করা উচিত ছিল। এই বাক্যটার বাংলা কি বলেন তো? হি শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তার কাজটি সম্পন্ন করা উচিত ছিল। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা শুডের ব্যবহার কতভাবে হচ্ছে জাস্ট ফর্মের পরিবর্তনের মাধ্যমে। এরপর দেখেন, আবার আমি যদি বলি সেটা কেমন, সেটা হচ্ছে দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। অর্থাৎ এই যে বাক্যটা, এইটার আবার একটা প্যাসিভ সেন্স হয়। আচ্ছা, এইখানে দুটো বাক্য বাদ পড়ে গেছে, আমি যদি একটু লিখি। যেমন মনে করেন, আমি যদি বলি যে হি শুড বি আর ডক্টর, এখানে বিটা মেইন ভার্ব হিসেবে বসে, তার একজন ডাক্তার হওয়া উচিত। আবার আমি যদি বলি হি শুড বি অ্যাট হোম, এই বি এর দুইটা অর্থ, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। হি শুড বি অ্যাট হোম এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত, তার ডাক্তার হওয়া উচিত। আরেকটা বাক্যের অর্থ হচ্ছে তার বাড়িতে থাকা উচিত, বি এর মানে থাকা। আবার দেখেন,
এই জায়গাটাতে আমি যদি বলি হি, ওইখানে শুড বি লিখছিলাম না, এই বি এর পাস্ট পার্টিসিপল বিন। আমি যদি বলি হি শুড হ্যাভ বিন আ ডক্টর, এর মানে কি জানেন? তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আবার আমি যদি বলি হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, এর মানে হচ্ছে তার বাড়িতে থাকা উচিত ছিল। আরেকটা সেন্টেন্স লিখি, এইটা একটু বোঝার চেষ্টা করেন। যেমন মনে করেন আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করছেন বা শিখছেন। এখন আপনি দিনের পর দিন প্র্যাকটিস করে যাচ্ছেন, তারপর আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসছে না। অ্যাজ এ টিচার আমি আপনাকে এই পরামর্শটা দিলাম যে আপনি হাল ছেড়ে দিয়েন না। হ্যাঁ, যতদিন না পর্যন্ত আপনি শিখতে পারেন, আপনি এটা শিখতে থাকেন, আপনি ভাষাটা চর্চা করতে থাকেন, শিখতে থাকেন। এরকম না বলে আমি আপনাকে এইভাবে একটা উপদেশ দিচ্ছি যে আপনার এই ল্যাঙ্গুয়েজটা শিখতে থাকা উচিত যতদিন না পর্যন্ত আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারেন। অর্থাৎ ইউ, দেখেন সেন্টেন্সটা কেমন, ইউ শুড, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ, ইউ শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ or লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, ফর দ্য লং টাইম, অনেক দিন ধরে, or for 2 years, 2 বছর ধরে, or until you develop this language, যতদিন না পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারেন। মানে এই যে শুড হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এইটা কি জানেন? এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্স দেয়। আবারও বলছি, কি দেয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমি যদি বলি ইউ শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, তোমার কাজটা করতে থাকা উচিত, ফর ফর 2 ইয়ার্স, 2 বছর ধরে, 2 ইয়ার্স। অর্থাৎ এখানে একটা টাইমের ব্যবহার হবে, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন একটু বোঝার চেষ্টা করেন, একটা শুড দিয়ে আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখলাম। এখানে একটা ম্যাজিক্যাল বিষয় আছে, এই যে শুড ভার্ব দিয়ে 11টা সেন্টেন্স হলো। এখন আপনারা অনেকে বলতে পারেন যে আপনি তো বললেন যে মডালের পর মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না, তাহলে কেন ডুইং বসলো, কেন ডান বসলো, কেন বিন বসলো? এরকম বলতে পারেন না? দেখেন চেঞ্জটা কোথায় হয়েছে, আপনারা একটু দেখেন তো। চেঞ্জটা কি, মানে এই ডুইং, ডান বা বিন, এটা কি অ্যাকচুয়ালি শুডের পরে হয়েছে? দেখেন তো। না, শুডের পরে কিন্তু যে ভার্বটা সেটা ঠিকই বেস ফর্মে আছে। শুডের পরে ডু আছে, শুডের পরে বি আছে, শুডের পরে হ্যাভ আছে, এগুলো তো বেস ফর্ম। হ্যাভটা কি একদম V1 না? হ্যাঁ, শুডের পরে হ্যাভ আছে না? তারপরে গিয়ে চেঞ্জ হয়েছে। মডালের পর অলওয়েজ ভার্বে বেস ফর্মই থাকবে, মডাল ভার্বটার পরে কখনো মেইন ভার্বের ফর্মে চেঞ্জ হবে না। বাট এইখানে যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের যে টেন্সের স্ট্রাকচার আছে না, ওই টেন্সের সেন্স মেনটেন করে, বিশেষ করে ফিউচার টেন্স গুলোকে যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই মডাল ভার্ব গুলোকে শুধু ওই একটা জায়গায় সীমাবদ্ধ না রেখে ওই টেন্স অনুযায়ী বিভিন্ন সেন্স এটাকে ব্যবহার করা হয়। এই সেন্স গুলো আমরা বুঝি না বলে ইংলিশে কথা বলতে পারি না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এইখানে এই যে 11টা বাক্য আমি লিখলাম, এই 11টা বাক্যের অ্যাকচুয়াল বাংলা অর্থ যদি আপনি একদমে, এক নিঃশ্বাসে, একবার এখন আমার সামনে আপনি বলতে সক্ষম হন, বলতে পারেন, আমি এতটুকু বলতে পারি মডাল ভার্বটা আপনার কোনোদিন কোনো ধরনের কনফিউশন থাকবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এইটা আপনাকে বলা শিখতে হবে, এইটা আপনাকে পারা শিখতে হবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজকে ভিতর থেকে ইন ডিটেলসে ডেভেলপ করতে হবে। ভাষা ভাষা শিখে কোনো লাভ নেই, এতটা ডিটেলসে কেউ আপনাকে দেখাবে না। আপনি আরো 10 জায়গায় শিখে আসেন। আপনারা অনেকেই আছেন হয়তো বিভিন্ন জায়গায় পেইড কোর্সের ক্লাস করেন, অনলাইনে হোক বা অফলাইন হোক, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যাবেন। যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। আমি এই বাক্যগুলো আরেকবার বলি, দেখেন, হি শুড ডু দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান, এই কাজটা করা উচিত। হি শুড বি আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত। হি শুড বি অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত। হি শুড বি ডুইং দ্য ওয়ার্ক, তার কাজটা করতে থাকা উচিত। হি শুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকা উচিত। হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, এই কাজটি করা উচিত ছিল। হি শুড হ্যাভ বিন আ ডক্টর, তার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। হি শুড হ্যাভ বিন অ্যাট হোম, তার বাড়িতে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ইয়ার্স, তোমার 2 ঘন্টা ধরে কাজ কাজ 2 বছর ধরে কাজটা করতে থাকা উচিত। এখন দেখেন একটা বিষয় বোঝেন, এই যে সেন্টেন্স গুলো লিখলাম না, এগুলো শুধু এইভাবে প্র্যাকটিস করলে হবে না, রিয়েল লাইফ থেকে প্র্যাকটিস করতে হবে। কেমন জানেন? আমি আপনাকে একটা বাক্য বলবো, আপনি ইংলিশে করার চেষ্টা করেন তো। মনে করেন আপনার একটা মেয়ে, আপনি বিয়ে দিয়েছেন। এখন বিয়েতে আপনার কাছের কিছু রিলেটিভস দের আপনি দাওয়াত করেননি, তো তারা আপনাকে গালিগালাজ করছে যে ওর মেয়েটাকে বিয়ে দিল আমাদের জানালো না। এখন আপনি পরে এই কথাটা বলছেন যে আমাদের মেয়ের বিয়েতে
ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল, ওদেরকে দাওয়াত করা উচিত ছিল, ওদেরকে জানানো উচিত ছিল, ওদেরকে তো জানানো হলো না। এই কথাটা আপনি ইংলিশে বলতে পারবেন? ভেবে দেখেন তো। আমাদের মেয়ের বিয়েতে তাদেরকে বা ওদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। জানেন ইংলিশে কি হবে? ভেবে দেখেন তো পারেন কিনা। এই ধরনের কথা আমরা ডে টু ডে লাইফে বলি না? বলি। কিন্তু পারি না কেন ইংলিশে? জাস্ট এই শুড বার বা এই জায়গাগুলোর রিয়েল প্র্যাকটিসের অভাবে। আমাদের মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। ইংলিশ কি হবে জানেন? দেখেন, এই যে একটা সেন্টেন্স না, সাত 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 না, 8 নাম্বার যে বাক্যটা না, এই বাক্যটার রুলস অনুযায়ী হবে। দেখেন এরকম, দে, সাবজেক্ট হচ্ছে দে, এরপর হচ্ছে শুড হ্যাভ বিন ইনভাইটেড। এই যে ভার্বের ফর্মটা, এটা প্যাসিভ ভয়েস। শুড হ্যাভ বিন প্লাস ভি3, মানে সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। দে কোনো কাজ করবে না, ওদেরকে করা হবে, তাই বলছে। দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, মানে এই কাজটা করা উচিত ছিল। দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, মানে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল টু আওয়ার ডটার্স ম্যারেজ সেরিমনি। তাহলে এই যে বাক্যটা, বাংলায় কি বলছি? যে আমাদের মেয়ের বিয়েতে তাদেরকে নিমন্ত্রণ করা উচিত ছিল। এই কথাটা যখন আপনি ইংলিশে বলবেন, তখন আপনাকে এইভাবেই বলতে হবে, দে শুড হ্যাভ বিন ইনভাইটেড, শুড হ্যাভ বিন প্লাস ভি3 টু আওয়ার ডটার্স ম্যারেজ সেরিমনি। তাহলে এইটা কি আপনি ইনস্ট্যান্টলি বলতে পারবেন? ভেবে দেখেন তো। মনে করেন বাংলায় এই কথাটা ভাবলেন, আপনি ইংলিশ ইনস্ট্যান্টলি বলতে পারবেন যতক্ষণ না পর্যন্ত এই জায়গাগুলোর প্র্যাকটিস বা ডেভেলপমেন্ট আপনার ভালোভাবে আসবে। আমি বলছি যে আপনার 7টা পয়েন্ট লাগবে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, 7টার ভিতর 4টাকে স্পেসিফিক করে দিছিলাম। ভার্বের ফর্ম, টেন্স, মডেল, সেমি মডেল এবং প্যাসিভ। বাট এই 4টা কি 4 দিনে হয়? তাহলে তো সবাই ইংলিশ পারতো। 7টা কি 7 দিনে হয়? না। এদের ভিতরে কি আছে এটা আমাকে জানতে হবে, ইন ডিটেলসে শিখতে হবে। যারা পেইড কোর্সে আসবেন তারা বুঝতে পারবেন আপনি কতটা প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছেন। এই যে মডেল আপনাকে আজকে দেখাচ্ছি না, এ তো একদিনে শেষ হওয়া জিনিস না। এই প্রতিটা মডেলের উপর আলাদা আলাদা ডিটেলস ক্লাস আছে, যেটা করতে পারলে আপনি ইমাজিন করতে পারবেন যে ল্যাঙ্গুয়েজ কত সহজে শেখা যায়, কত সহজে ডেভেলপ করা যায়, কত সহজে যে কোনো কথা মনের ভিতর নিয়ে আসলে ইংলিশ এক্সপ্রেস করা যায়। সবাই তো পেইড কোর্সে আসবেন না, বাট যারা আসবেন না তারা জেনে যান যে এর ভিতরেও কিন্তু অনেক কিছু আছে। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে বা শিখতে হবে, না হলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে না। শুড মানে শুধু উচিত, ওই উচিত বলে ওই জায়গায় থেমে থাকলে হবে না। শুড, শুড বি, শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন প্লাস ভি3, এদের সেন্স আপনাকে বুঝতে হবে, এদের অর্থ আপনাকে বুঝতে হবে। আমি কি আপনাদের বোঝাতে পারলাম? আপনারা কি বুঝতে পারছেন যে মডেল শুধু মডেলের মতো না, ইন ডিটেলসে ভিতর থেকে শিখতে হবে? বুঝতে পারছেন কথাগুলো কি বললাম? ইয়েস স্যার, তাহলেই বুঝতে পেরেছি। এর অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসবে। এইটাই ল্যাঙ্গুয়েজ। আপনি হয়তো মডাল ভার্বের ক্লাস পাবেন, আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। বাট এই যেটা আমি লিখলাম, এতটা ইন ডিটেলস আপনি কোথাও পাবেন কিনা দেখেন তো। So, এটাই হচ্ছে এই আমার সাথে লাইভ ক্লাস করার বেনিফিট, পেইড কোর্সের বেনিফিট। আমি যাদেরকে শেখাই আমি অনেক পরিশ্রম করে শেখাই, একদম ভেতর থেকে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বিষয় আমি শেখানোর, বোঝানোর চেষ্টা করি। আপনি কেন পারবেন না? আমি আমার সর্বোচ্চটা আপনাকে দিব, আমার ব্রেনে যতটুকু সক্ষমতা আছে দেওয়ার, আমার ব্রেন থেকে আমি এইভাবেই পড়াই, দেখাই, শেখাই। আপনারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছেন তারাও জানেন। তো এখন আমি একটু সেমি মডেল ভার্বগুলো নিয়ে কথা বলবো, দেন একটা কনভারসেশন আমি প্র্যাকটিস করাবো। তো কেউ চলে যায় না, খুবই গুরুত্বপূর্ণ, অনেকগুলো পার্ট থাকবে। সেমি মডেল ভার্বটা আসলে কি, এবার আপনারা এটা একটু দেখেন। এরপরে আমি কিসের কথা বললাম বলেন তো? একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আমি দেখাবো। এই কনভারসেশনটা আপনাকে একটু ভালোভাবে দেখতে হবে, একটু জানতে হবে, একটু শিখতে হবে, একটু নিতে হবে। তার আগে সেমি মডেল ভার্বের প্রায় 9টা চ্যাপ্টার আছে, অনেক কিছু। তা আমি একটু শর্টে বলি, কারণ লং এ দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। তারপরে একটু বোঝার চেষ্টা করেন। সেমি মডেল মানে কি দেখেন। সেমি মডেলটা হচ্ছে মূলত, এটাকে বলা হয় সুডো মডেল। মানে সুডো মডেল বা সেমি মডেল মানে কি, এই ভার্বগুলোর চেহারাটা কেমন দেখেন। বলছে যে ইউজ অফ am to is to are to। সেমি মডেল ভার্ব হচ্ছে এরকম, am to is to are to was to were to have to has to had to, এরকম। অর্থাৎ এই যে ভার্ব গুলো না, এই ভার্ব গুলো দেখতে প্রাইমারি অক্সিলারির মতো। আমি আবারও বলছি, আমার কথাটা বোঝেন। এই যে ভার্ব গুলো, এই ভার্ব গুলোর চেহারা বা এই ভার্ব গুলো দেখতে প্রাইমারি অক্সিলারির মতো, বাট কাজ করে মডাল অক্সিলারির মতো। কি বললাম বলুন তো? এই ভার্ব গুলো
এম ইজ আর ওয়াজ আর এইরকমই আছে, এদের সাথে একটা করে টু যুক্ত হচ্ছে, টু যুক্ত হয়ে একটা ফ্রেজাল ভার্ব তৈরি হচ্ছে, যাকে বলা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ এদের চেহারা প্রাইমারি অক্সিলারির মতো, বাট এই ভার্বগুলো কাজ করে মডাল অক্সিলারির মতো। মানে মডাল ভার্বের পর যেমন মেইন ভার্বের বেস ফর্ম বসে, এই ভার্বগুলোর পরেও মেইন যে ভার্বটা সেটা হচ্ছে বেস ফর্মে থাকে। এই ভার্বগুলোর পরেও মেইন ভার্বটা কোন ফর্মে থাকে? বেস ফর্মে থাকে। তো এই ভার্বগুলো আলাদা ক্যাটাগরির একটা অর্থ প্রদান করে, সেন্স ক্রিয়েট করে। সেন্সটা আপনাকে বুঝতে হবে। দেখেন কি বলছে, সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইস টু আর টু ব্যবহৃত হয়। যেমন মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস ডেইলি। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এই যে কাউকে কিছু করতে হয়, করতে হয় মানেটা কি, এটা কি বোঝেন? দেখেন এই সেমি মডাল ভার্বটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এই ভার্বটা হচ্ছে এরকম, কোনো একটা কাজ, আমার কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, কারো করার ইচ্ছা না থাকলেও দায়িত্বের খাতিরে, কর্তব্যের খাতিরে তার কাজটা করা লাগে, তার কাজটা করতে হয়। এইটাই হচ্ছে মূলত সেমি মডেল অক্সিলারি ভার্ব। মনে করেন আপনার একটা মেয়ে আছে, আপনি তাকে বিয়ে দিলেন। এখন কেউ চায় না যে শ্বশুর বাড়িতে তার মেয়ে খুব কষ্ট করে খাক, আরামায়েশে থাকুক, এরকম চায়। এখন আপনি দেখছেন যে আপনার মেয়েটাকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে। তো এটা আপনি আপনার প্রতিবেশী বা নেইবারদের সাথে গিয়ে গল্প করছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, বাট ওকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, শ্বশুর বাড়িতে অনেক কাজ করতে হয়। এই যে কথাটা, প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হয়, অনেক কাজ করতে হয়, এই যে কথাটা আপনি বললেন, এই যে আফসোস নিয়ে একটা কথা বললেন যে করতে হয়, করা লাগে, এইটাই হচ্ছে মূলত কি, এইটাই হচ্ছে মূলত সেমি মডাল ভার্বের ব্যবহার। আর একটু ক্লিয়ার করি, মনে করেন আমি এই যে এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমি যদি মনে করেন আমি ক্লাস নেই, আমি কোথাও ঘুরতে গেলাম, আমাকে আমার কোনো ফ্রেন্ড জিজ্ঞাসা করলো যে তুমি রাতের বেলায় কি করো। হ্যাঁ, আমি বললাম যে আমি রাতে অনলাইনে ক্লাস নেই, বা আমি স্টুডেন্টদেরকে পড়াই, আই টিচ সাম স্টুডেন্টস ওভার অনলাইন অ্যাট নাইট। এটা জাস্ট সিম্পলি বললাম, মানে এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। বাট এই কথাটা এইভাবে না বলে আমি যদি এই কথাটা একটু ডিফারেন্ট সেন্সে বলি, আমি যদি বলি যে বন্ধু, আমাকে প্রতিদিন রাতে অনেক স্টুডেন্টের ক্লাস নিতে হয়, অনেক কাজ করতে হয়, অনেক পড়াশুনো করতে হয়, অনেক পড়াশুনো করাতে হয়। এই যে একটা কথা বললাম, এটা কি নিয়ে বললাম? একটা কষ্ট নিয়ে বললাম, একটা আফসোস নিয়ে বললাম। হ্যাঁ, যে আমাকে অনেক স্টুডেন্ট পড়াতে হয়, অর্থাৎ এই পড়াতে গেলে তো কষ্ট হয়, কষ্ট হয় না? তো এইভাবে একটা সেন্স নিয়ে যদি আমি বলি, তখন আমাকে বলতে হবে এরকম যে আই অ্যাম টু টিচ সো মেনি স্টুডেন্টস। এই যে অ্যাম টু টিচ, আমি যদি বলি মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা প্রতিদিন রান্না করে, একদম প্রেজেন্ট সিম্পল টেন্স। বাট মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, মুক্তাকে রান্না করতে হয়, করা লাগে। এই সেন্সটা আপনাকে বুঝতে হবে। ইচ্ছা না থাকলেও দায়িত্বের জন্য, কর্তব্যের জন্য বাধ্য হয়ে কাউকে কোনো কিছু করা লাগে, কষ্ট হলেও তার করতে হয়। এই সেন্সেই মূলত এম টু ইজ টু প্লাস আর টু এর ব্যবহার হয়। যখন আপনি এগুলো নেগেটিভ করবেন, জাস্ট এম ইজ আর এর সাথে নট বসালেই নেগেটিভ। তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। পপি ইজ নট টু কুক রাইস ডেইলি, পপিকে ভাত রান্না করতে হয় না। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক ক্লাস নাও। আই এম নট টু টেক আ ক্লাস নাও, আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, হেল্পিং ভার্বটা জাস্ট আগে চলে আসবে। ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে? ইভানকে কি প্রত্যহ পড়তে হয়? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? আর দে টু ওয়ার্ক এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে? সো এইভাবে এম টু ইজ টু আর টু এর ব্যবহার হয়। এরপর দেখেন ওয়াজ টু এবং ওয়ার টু। আমি তার একটু সামনের দিকে আসি। কি বলছে? কাউকে কোনো কাজ করতে হতো, কাউকে কোনো কাজ করতে হতো, আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরিডে। অর্থাৎ প্র্যাকটিক্যাল সেন্সটা বুঝতে হবে। সেন্সটা কেমন? মনে করেন আপনি এখন অনেক বড় লোক,
হঠাৎ করে একটা লটারি জিতে বড়লোক হয়ে গেছেন, বাট আগে অনেক গরিব ছিলেন, মানুষের বাড়িতে কাজ করতেন। এখন এরকম একটা সিচুয়েশনে আপনি কথা বলছেন, আফসোস নিয়ে একটা কথা বলছেন, আগে আমাকে মানুষের বাড়িতে কাজ করতে হতো, কাপড় কাচতে হতো, ভাত রান্না করতে হতো, অনেক কাজ করা লাগতো, আমাকে অনেক কষ্ট করতে হতো। এই যে কাউকে কোনো কিছু করতে হতো, করা লাগতো, দে ওয়ার টু প্র্যাকটিস এভরিডে ইন দ্য ফিল্ড, তাদের মাঠে প্র্যাকটিস করতে হতো। তো এইখানেই ওয়াজ টু বা ওয়্যার টু এর ব্যবহার হয়। আফসোস নিয়ে কোনো কথা বলা, বাট সেটা অতীতের, করতে হতো, করা লাগতো। এই জায়গাটাতে অনেকে ভুল করে, হ্যাড টু বলে ফেলে। হ্যাড টু মানে করতে হয়েছিল, আর ওয়াজ টু এবং ওয়্যার টু মানে করতে হতো, একটা অভ্যাসগত কাজ বোঝায় অতীতে, আমাকে এটা করা লাগতো। ঠিক আছে, তো এই সেন্স গুলো আপনাদেরকে বুঝতে হবে। এরপর দেখেন, আমি যদি আরেকটু সামনের দিকে যাই, অ্যাম ইজ আর ওয়াজ আর সাপোজ টু, এই সেন্সটা কেমন এইটা একটু বোঝার চেষ্টা করেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু, এর অর্থ হচ্ছে সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কাজ করার কথা। যেমন, আই এম সাপোজ টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। অর্থাৎ ওই এম টু, ইজ টু, আর টু থাকবে, ভিতরে জাস্ট সাপোজ নামের একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে। আবারও বলছি, ভিতরে জাস্ট সাপোজ নামে একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হবে, যার অর্থ হচ্ছে কারো কোনো কিছু করার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। আর সেন্টেন্স শুধু তৈরি করলে হবে না কিন্তু, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। কিভাবে? হেল্পিং ভার্বের সাথে কাজ করতে হবে। যেমন দেখেন, হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা? ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। ওয়েন ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কখন বিমানবন্দরে যাওয়ার কথা। ওয়াই ইজন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার কেন বিমানবন্দরে যাওয়ার কথা না। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট, মানে অ্যাম ইজ আর সাপোজ টু মানে করার কথা, ওয়াজ আর সাপোজ টু মানে করার কথা ছিল। আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, আই ওয়াজ সাপোজ টু ক্যাচ ফিশ টুডে, আমার আজ মাছ ধরতে যাওয়ার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার টুডে, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। তাহলে এইভাবে সাপোজ টু এর ব্যবহারটা হয়। এরপর দেখেন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইফেক্টিভ এবং খুবই প্র্যাকটিক্যাল একটা পার্ট। এই পার্ট গুলো আপনাদেরকে একটু ভালোভাবে, একটু ডিটেলসে বুঝতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। যেমন দেখেন, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি প্র্যাকটিস করতে হবে। এইটাকে যখন আপনি নেগেটিভ করবেন, মনে রাখবেন, আমরা হ্যাভ নট টু বলি না, এটা হয় না। আর মোস্ট অফ দ্য টাইম মডার্ন গ্রামার অনুযায়ী প্রেজেন্ট সিম্পল টেন্স বা পাস্ট সিম্পল টেন্সকে যেভাবে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় ডু এর ব্যবহার করে, সেইভাবে করতে হবে। যেমন, ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কি ইংরেজি অনুশীলন করতে হবে না? তোমাকে কবে থেকে অনুশীলন করতে হবে? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এই দেখেন, এই জায়গাগুলো অনেকে বোঝে না। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ টু হয়, আর যখন নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ হয় তখন ডাজ এর ব্যবহার হয়। ডাজ ব্যবহার হলে আর হ্যাজ থাকে না, ওইটা হ্যাভ হয়ে যায়, কারণ হ্যাজটা হচ্ছে ভি5 বা থার্ড পার্সন ফর্ম। এই জিনিসগুলো আমি আপনাদের নেক্সট ক্লাসে ইন ডিটেলসে বোঝাবো। এই হ্যাভ, হ্যাজ, হ্যাডেড প্র্যাকটিক্যাল একটা ব্যবহার আছে, এটা যে কতটা ইম্পর্টেন্ট এটা আপনারা করলে ক্লাসটা বুঝতে পারবেন। যেমন দেখেন, এখানে আজকে একটু দেখার মতো, তাই দেখেন, রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না। ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে। ওয়াই ডাজন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে না। ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কখন লন্ডনে যেতে হবে। হ্যাড টু মানে করতে হয়েছিল। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভি ওয়ান,
যখন আপনি নেগেটিভ করবেন ডিড এর ব্যবহার করতে হবে, আর ডিড ব্যবহার করলে আর হ্যাড থাকবে না, ওটা হ্যাভ হয়ে যাবে। ঠিক আছে, এটা মনে রাখবেন। আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। জাকির কি ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকির কি ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, ডিডন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। দেখেন, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই, আমার না ক্লিয়ার করলে আবার ভালো লাগতেছে না। সেটা হচ্ছে এই হ্যাভ টু কেন হচ্ছে, বা হ্যাজ টু কেন হচ্ছে, ডিড হ্যাভ টু কেন হচ্ছে, ডাজেন্ট হ্যাভ টু কেন হচ্ছে। কথাটা বোঝেন, একটা ভার্বের 5টা ফর্ম থাকে। এই কথাটা আমি আপনাদের বলছিলাম কিনা, যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছিলেন, কারো মনে আছে কিনা? যেমন মনে করেন গো মানে হচ্ছে যাওয়া, পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি, গান। প্রেজেন্ট পার্টিসিপল কি, গোয়িং। থার্ড পারসন কি, গোস। আমি যদি বলি ডু, ডু মানে করা, পাস্ট ফর্ম ডিড। পাস্ট পার্টিসিপল কি, ডান। প্রেজেন্ট পার্টিসিপল কি, ডুইং। থার্ড পারসন কি, ডাজ। আমি যদি বলি হ্যাভ, এই হ্যাভ মানে কি, আছে। এর পাস্ট ফর্ম কি জানেন, হ্যাড। এর পাস্ট পার্টিসিপলও হ্যাড। এর প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং। এর যে ভি3 সেটা হচ্ছে হ্যাজ। আবার বোঝেন, রাইট মানে লেখা, পাস্ট ফর্ম কি, রোট। পাস্ট পার্টিসিপল কি, রিটেন। প্রেজেন্ট পার্টিসিপল কি, রাইটিং। থার্ড পারসন কি, রাইটস। মানে এই যে ভি5 যেটা, এটা মূলত কি জানেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে সেইটা। যেমন গো থাকলে গোস হয়। যেমন মনে করেন আই গো, কথাটা বোঝেন, আই গো মানে কি, আমি যাই। কোথায় যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এবার আমি যদি বলি সে স্কুলে যায়, তখন আমরা এটা বসাই না যে হি গোস টু স্কুল। তাহলে দেখেন, আমার প্রেজেন্ট টেন্সের নিয়ম হচ্ছে এই যে প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। এই কথাটা একটু বুঝে নেন, একটু বুঝে নেন, এটা দরকার আছে। এখন হ্যাবের থার্ড পারসন তো তাহলে এরকম হওয়ার কথা, হ্যাপস। বাট এটা কি হ্যাপস, না, এটা কিন্তু হ্যাজ। তাহলে এই জন্য আমি বলি যে ভি5টাও শিখতে হয়, ওই টেন্সের রুলস মুখস্থ করে রাখলে হয় না। যেমন মনে করেন আমি যদি বলি আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। কথাটা বোঝেন, আই আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আমি যদি আমি যদি বলি যে তার একটা গাড়ি আছে, তাহলে তো আমি এরকম বসাবো যে হি হ্যাভস আ কার। কারণ কি, হি হ্যাভস আ কার কেন বসাবো? আমি যদি বলি আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি যদি বলি সে একটা চিঠি লেখে, তখন আমাকে এরকম লিখতে হয় না, হি রাইটস আ লেটার। তাহলে আমি হ্যাভস লিখবো না কেন? এই হ্যাভস বলে কোনো কিছু হয় না। হ্যাভ ভার্বের থার্ড পারসন হচ্ছে হ্যাজ, নট হ্যাভস। এইবার মেইন জায়গাটাই বোঝেন, আমি যদি এই বাক্যটাকে নেগেটিভ করি, তাহলে কি হয়? আই ডোন্ট গো টু স্কুল হয় না, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না। আই ডোন্ট বা ডু নট, ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। এইবার দেখেন, আমি যদি বলি সে স্কুলে যায় না, এটা নেগেটিভ কি, হি ডাজন্ট গো টু স্কুল হয় না? বলেন তো কি হবে, ডাস কেন হবে? এই যে ডু ভার্ব, দেখেন ডু এর যে থার্ড পারসন বা বি4 ডাস, আমার ছিল কি, গোস। এই গোস থাকার কারণে আমি যখন নেগেটিভ করছি আমি ডাজ বসাচ্ছি। আর ডাজ যখন বসাচ্ছি, পরপর দুটো থার্ড পারসন ফর্মের ভার্ব বসতে পারে না। যখন আমি ডাজ বসাচ্ছি, এই গোসটা গো হয়ে যাচ্ছে, বেস ফর্মে চলে যাচ্ছে। অর্থাৎ হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল, হি ডাজেন্ট গো টু স্কুল। তাহলে বোঝেন, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আমরা অনেকেই এটাকে নেগেটিভ করি, আই হ্যাভ নট এ কার, হি হ্যাজ নট এ কার। অথবা আমি যদি বলি হি হ্যাড আ পেন, তার একটা কলম ছিল, অনেকে বলবে হি হ্যাড নট এ পেন। এইটা কখনোই বসাবেন না। হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট কখনোই লিখবেন না। কেন লিখবেন না জানেন? এই যে বাক্যগুলো, আই হ্যাভ এ কার, এটা কোন টেন্স? পারফেক্ট টেন্স মনে হচ্ছে। আমরা অনেকেই হ্যাভ, হ্যাজ, হ্যাড দেখলে মনে করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। নো, এটা ইনডিফিনিট টেন্স। আই হ্যাভ আ কার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি হ্যাজ এ কার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি হ্যাড এ কার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, নট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স হলে এরপরে আরেকটা ভার্ব থাকতো, তার পাস্ট পার্টিসিপল হতো। এখানে তো সাবজেক্টের পরে মেইন ভার্ব আছে। হ্যাভটা একটা মেইন ভার্ব, হ্যাজটা একটা মেইন ভার্ব, হ্যাড একটা মেইন ভার্ব। মেইন ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্বের থার্ড পারসন ফর্ম, মেইন ভার্বের বেস ফর্ম। তাহলে আপনি কেন পারফেক্ট টেন্সে
আপনি এটা বলবেন বা হ্যাভ নট হ্যাজ নট বসাবেন। তাহলে দেখেন, আই গো টু স্কুল, আপনি কি আই গো নট বললেন? আপনি কি হি গোজ নট টু স্কুল বললেন? না। তাহলে কেন আপনি মেইন ভার্বের সাথে নট বসাবেন? হ্যাভ নট হ্যাজ নট কেন বলবেন? যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার নিয়ম হচ্ছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু বা ডাজ এর ব্যবহার করা, তাই না? পাস্ট টেন্সের নিয়ম কি? ডিড এর ব্যবহার করা। তাহলে কেন আপনি হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে নট বসাবেন? আই রাইট আ লেটার, আপনি কি নেগেটিভ আই রাইট নট এ লেটার বলেন? হি রাইটস আ লেটার, আপনি কি বলবেন? হি ডাজেন্ট রাইট আ লেটার, আপনি তো রাইট নট বলেন না। মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। তাহলে এখানে কেন আপনি হ্যাভ নট বসাবেন? তাহলে এটা নেগেটিভ কি? আই ডোন্ট হ্যাভ আ কার, আই ডোন্ট হ্যাভ আ কার, আমার গাড়ি আছে, আমার গাড়ি নেই। হি হ্যাজ আ কার, তার গাড়ি আছে, তাহলে তার গাড়ি নেই, এখানে হি থাকার কারণে আমার ডাজ হবে, আর এই ডাজ হওয়ার কারণে আর হ্যাজ থাকবে না, ওইটা হ্যাভ হয়ে যাবে। হি ডাজেন্ট হ্যাভ আ কার। এইবার বুঝে দেখেন ওইখানে কেন ছিল রিপন গোস টু, রিপন হ্যাজ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে। নেগেটিভ ছিল রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপন ডাজেন্ট হ্যাভ টু। রিপন হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, এর নেগেটিভ হবে হি ডাজ নট হ্যাভ আ কার। কেন? এই যে হ্যাজ, এটা কোথায় আছে দেখেন তো, লাস্টে আছে না V5, আবার ডাজ এটাও V5, অর্থাৎ পরপর থার্ড পার্সন ভার্ব বসবে না। আমার হ্যাজ থেকে ডাজ যদি আমি বসাই নেগেটিভ করার জন্য, এই হ্যাজটা বেস ফর্মে চলে যাবে, হ্যাভ হয়ে যাবে। এটা আপনাকে বুঝতে হবে। আর এটা মনে রাখবেন যে হ্যাভ এর থার্ড পারসন হ্যাভস না, হ্যাজ, এটা মনে রাখবেন। আর দেখেন, তাহলে হি হ্যাড এ পেন, তার একটা কলম ছিল, এটা নেগেটিভ কি? ডিডেন্ট হবে, এখানে ডিড এর ব্যবহার হবে, নট হ্যাড নট, হ্যাড নট হবে না, ডিডেন্ট। এরপর কি? ওই হ্যাড আর থাকবে না, ওইটা বেস ফর্মে চলে যাবে, আপ পেন। তার কলম ছিল, তার কলম ছিল না, কেন এটা হবে? যেমন দেখেন, হি ওয়েন্ট, গো মানে কি? যাওয়া, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এটা নেগেটিভ কি? হি ডিডেন্ট। পাস্ট টেন্স নেগেটিভের জন্য ডিড এর ব্যবহার করতে হয়, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটার পাস্ট ফর্মে থাকে না, বেস ফর্মে চলে আসে, হি ডিডেন্ট গো টু স্কুল। অর্থাৎ ওই হ্যাডটা পাস্ট ফর্মের ভার্ব ছিল, আমি যখন ডিড ব্যবহার করছি ওটা বেস ফর্মে চলে এসেছে, হ্যাভ হয়ে গেছে। অর্থাৎ দেখেন, এই যে ডিডও পাস্ট ফর্ম, এই হ্যাডও পাস্ট ফর্ম। তো যখন আমি ডিডটাকে বসালাম নেগেটিভ করার জন্য, আমার এই হ্যাড আর থাকলো না, এটা হ্যাভ হয়ে গেল। তো এই হচ্ছে ফাংশন। এই ফাংশন গুলো খুবই বেসিক থিংস গ্রামারের, খুবই বেসিক থিংস, বাট বিশ্বাস করেন জাস্ট এই বিষয়গুলো সম্পর্কেই ক্লিয়ার কনসেপ্ট, সঠিক ধারণা, অ্যাকচুয়াল কনসেপ্ট না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমরা একটা সেন্টেন্স বলতে গেলেই হীনমন্যতা, দ্বিধাদ্বন্দ্ব, কনফিউশনে ভুগে থাকি যে এইরকম একটা সেন্টেন্স আমি লিখতে যাচ্ছি বা বলতে যাচ্ছি, এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। একবার নিজেকে প্রশ্ন করে দেখেন এই জায়গাগুলোতে, ঠিক এই জায়গাগুলোতে আপনার ভুল হয় কিনা। আর কেউ, কোনো টিচার এতটা ডিটেলসে এইভাবে কেউ এই জায়গাগুলো ব্যাখ্যা করছে কিনা। এইবার বলি, এই হ্যাভ নট হ্যাজ নট হ্যাড নট হবে, সেটা কখন হবে জানেন? যখন এই বাক্যগুলো পারফেক্ট টেন্সের বাক্য হবে, যখন এই হ্যাভ হ্যাজ গুলো মেইন ভার্ব হিসাবে না বসে অক্সিলারি ভার্ব হিসাবে বসবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ রিটেন আ লেটার, এর মানে হচ্ছে আমি একটা চিঠি লিখেছি। এই যে বাক্যটা লিখলাম, এইখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, আর এই যে রিটেন এটা মেইন ভার্ব। তাহলে এইটা যদি আমি নেগেটিভ করি, আমি এখানে বসাতে পারবো যে আই হ্যাভেন্ট, আই হ্যাভ নট রিটেন আ লেটার, রিটেন আ লেটার। আমি যদি বলি শি হ্যাজ প্লেড ক্রিকেট, শি সাবজেক্ট, হ্যাজ অক্সিলারি ভার্ব, প্লেড এটা মেইন ভার্ব, ক্রিকেট, তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সে ক্রিকেট খেলেছে। এই হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব, প্লেডটা মেইন ভার্ব। এইটা আপনি বলতে পারেন যে শি হ্যাজেন্ট বা হ্যাজ নট প্লেড ক্রিকেট। কিন্তু যদি ওই হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসাবে বসে, যদি ওই সেন্টেন্স গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আপনি কখনোই ওইটার সাথে নট বসাবেন না। আপনার নিয়ম যা তাই, প্রেজেন্ট টেন্সকে নেগেটিভ করার নিয়ম ডু নট ডাজ নট বসানো নেগেটিভ বা ইন্টারোগেটিভের জন্য, না পাস্ট টেন্সের নিয়ম ডিড এর ব্যবহার করা। তাহলে কেন আপনি হ্যাভ নট হ্যাজ নট ব্যবহার করবেন? কেউ কি কোনো কিছু বুঝতে পেরেছেন আমার এই কথাগুলো? কোনো কিছু বুঝতে পারছেন আমি কি বললাম? হ্যাঁ, স্যার। বলেন তো, কি বুঝলেন? কোনো কিছু শিখতে পারলেন, নতুন কোনো কিছু? মনে হয় যে না এটা এটা দরকার? মনে হয় যে এই জায়গাগুলো আমাদের কনফিউশন আছে বা থাকে, এই জায়গাগুলো আমরা ভালোভাবে জানি না বা পারি না? মনে হয় কি না বলেন, নিজেকে প্রশ্ন করে দেখেন। হ্যাঁ, কেন আমরা ইংলিশটা পারি না? জাস্ট এই ধরনের বেসিক জায়গাগুলোতে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে, বুঝছেন? তো এগুলো আপনাদের শিখতে হবে, এগুলো আপনাদের ডেভেলপ করতে হবে। প্রশ্নের উত্তর কখন দিব? ক্লাস নিব না প্রশ্নের উত্তর দিব? এখনো তো অনেক কিছু বাকি, উত্তর দিব, দাঁড়ান। এই যে প্রশ্ন থাকে না, পেইড কোর্সের বেনিফিট এইটাই। পেইড কোর্স কি? টু ওয়ে কমিউনিকেশন। আর এই ফ্রি ক্লাস কি? ওয়ান ওয়ে কমিউনিকেশন।
দ্যাট ইজ দ্য থিংস। এখানে আমি আমার মতো ক্লাস নিয়ে যাচ্ছি, আপনি শুধু শুনতেছেন। আপনার কোশ্চেন থাকলেও আমি নিতে পারতেছি না, বাট সেখানে আমি নিতে পারি। আপনি আমার পেইড কোর্সে ক্লাস দেখছেন, ক্লাসগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে, কিভাবে তাদের সেন্টেন্স ট্রান্সলেশন প্র্যাকটিস করাচ্ছি, কিভাবে স্পিকিং প্র্যাকটিস করাচ্ছি, তারা রেসপন্স করছে, তাদের ভুল হলে আমি সেই ভুলটা ধরাই দিচ্ছি। ক্লাসগুলো দেখলে আপনি বুঝবেন। তো যারা আসবেন 11 তারিখ থেকে পেইড করছে, তারা বুঝতে পারবেন যে এই ল্যাঙ্গুয়েজ কতটা ইফেক্টিভ, কতটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, আরো কিছু মডেল সেমি মডেল ভার্ব ছিল, দেখানোর আর সময় নেই। আমি একটা কনভারসেশন একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, না হলে সময় চলে যাবে, 10টা 39 বাজে। আপনারা একটু এই জায়গাটাতে এবার একটু ফোকাস করেন। এতক্ষণ তো আপনারা দেখলেন, পড়লেন, রুলস স্ট্রাকচার শিখলেন, বাট আমি এই রুলস আর স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকি না। একটা ল্যাঙ্গুয়েজকে আমি অলওয়েজ প্র্যাকটিক্যাল জায়গায়, প্র্যাকটিক্যাল রিয়েল লাইফের সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। এখানে একটা বাংলা কনভারসেশন আছে। ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। আমাদের মাতৃভাষা কি? বাংলা। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেই কথাকে আমরা কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি, আমরা সেটা পারি কিনা আসলে, সেটা আমরা এই কনভারসেশনটা টেস্ট করলে বুঝতে পারবো। কারণ এইগুলো খুবই রিয়েল লাইফ কনভারসেশন। রিয়েল লাইফ মানে কি জানেন? ইনফর্মাল কনভারসেশন, ফর্মাল না। ফর্মাল কনভারসেশন কাকে বলে জানেন? ওই যে ক্লাস 8 9 10 11 12 এর বইতে থাকে না, সাপোজ ইউ আর রহিম, ইউর ফ্রেন্ড রহিমা, নাও রাইট আ ডায়লগ অ্যাবাউট ট্রি প্লান্টেশন, ব্যাড হ্যাবিট অফ স্মোকিং। এগুলো হচ্ছে ফর্মাল। যেমন, ডু ইউ নো, হ্যাঁ, স্মোকিং কজেস ক্যান্সার, ইয়েস, স্মোকিং কজেস ক্যান্সার, উই হ্যাভ টু আওয়ার পিপল সো দ্যাট দে ডোন্ট স্মোক। এই ধরনের থাকে যে উই শুড প্লান্ট ট্রি মোর অ্যান্ড মোর, ট্রি গিভস আস অক্সিজেন, এয়ার অ্যান্ড সো মেনি ফার্নিচার, মেনি থিংস। এগুলো হচ্ছে ফর্মাল কনভারসেশন। বাট এইখানে এই যে একটা কনভারসেশন আপনারা দেখছেন, এটা ইনফর্মাল। দেখেন তো আপনি ইংলিশ করতে পারেন কিনা। একবার একটু 10টা মিনিট আর থাকেন, আপনারা 10 মিনিটের বেশি নিব না। মা এবং ছেলে দুইজন একটা কনভারসেশন করছে, মা এবং ছেলে। তো মা ছেলেকে বলছে যে, আপনারা একটু উত্তর দিবেন, আজ তুমি এত সকালে উঠলে কেন? এই বাক্যটা কোন টেন্সে লেখা, কে বলতে পারবেন? আপনারা একটু বলেন তো, এই বাক্যটা কোন টেন্সে লেখা? মা ছেলেকে বলছে, আজ তুমি এত সকালে উঠলে কেন, এটা কোন টেন্স বলেন তো, যে কোনো একজন। আর কেউ বলতে পারবেন কোন টেন্স এটা? প্রেজেন্ট সিম্পল। দেখেন, এটা প্রেজেন্ট সিম্পল না, প্রেজেন্ট টেন্স না। এই আজ দেখে প্রেজেন্ট বলছেন। প্রেজেন্ট সিম্পল কাকে বলে জানেন? আজ না, প্রতিদিন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন হচ্ছে কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, হ্যাবিচুয়াল কোনো ওয়ার্ক। যদি বাংলাটা এরকম থাকতো, তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, ওঠো কেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হতো। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আজ তুমি এত সকালে উঠলে কেন, একটা কাজ কেউ করলো, সেইটা জিজ্ঞাসা করছে তার মা ছেলেকে, কেন তুমি আজ এত সকালে উঠলে। বাংলাটা যদি এরকম থাকতো, তুমি আজ এত সকালে উঠেছো কেন, উঠেছো কেন, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো, হোয়াই হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হবে জানেন? তাহলে এবার আপনি ভেবে দেখেন, যারা বারবার বলছেন প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, কেন প্রেজেন্ট সিম্পল হবে না, এবার আপনি বুঝে দেখেন। প্রেজেন্ট সিম্পল প্রতিদিনের কাজ, প্রতিদিন, রেগুলার, নট আজ। দেখেন, এটার ইংলিশ হচ্ছে এরকম, আগে WH ওয়ার্ড ওয়াই, এরপর অক্সিলারি ভার্ব ডিড, এরপর মেইন ভার্ব ইউ, সরি সাবজেক্ট ইউ, এবার মেইন ভার্ব গেট আপ, এরপর হচ্ছে সো আর্লি। এত সকালে জাস্ট সো আর্লি বললে এনাফ টুডে। কি হবে? ওয়াই ডিড ইউ সো আর ওয়াই ডিড ইউ গেট আপ সো আর্লি টুডে? আজ তুমি এত সকালে উঠলে কেন? আমি যদি বলি তুমি প্রতিদিন এত সকালে ওঠো কেন, ওয়াই ডু ইউ গেট আপ সো আর্লি টুডে? তুমি কেন এত সকালে উঠেছো, হয় হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে, হ্যাভ ইউ গট আপ সো আর্লি টুডে। এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট। একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়, বাট এটা টেন্স অনুযায়ী বাংলা যা লেখা আছে সেই অনুযায়ী এটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করতে পারলাম? বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, স্যার, ইয়েস স্যার। এবার বলেন, ছেলে বলছে, মা আজ আমার পরীক্ষা দিতে যেতে হবে, বলেন তো এটা কোন টেন্স? আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে, এটা কোন টেন্স বা কিসে হবে, কিভাবে হবে? কোনো টেন্সের মধ্যেই পড়ে না, এটা সেমি মডেল অক্সিলারি দিয়ে হবে। ওকে, খুশি, SMC, থ্যাংক ইউ সো মাচ।
দেখেন, এতক্ষণ আমি কি পড়ালাম? এই যে আজকে আমি বক 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 করলাম, মডাল সেমি মডাল ভার্বের ব্যবহার দেখালাম। কেন দেখালাম? আজকের এই সম্পূর্ণ ক্লাসটা থেকে আমি আপনাদের কি শেখালাম বলেন তো? মডাল এন্ড সেমি মডাল ভার্ব না? কেন শেখালাম বলেন তো? কি বলছিলাম? যে আমরা যখন ইংলিশে কথা বলি, আমরা যখন কনভারসেশন করি, একটা স্টেবল টাইমে আমরা কথাকে রাখতে পারি না। আমাদের সময়ের পরিবর্তন করতে হয়, টাইমের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য টেন্স শিখি, বাট টেন্স দিয়ে মনের সব কথা বলা যায় না। টেন্স সর্বোচ্চ 12টা সেন্স দেয়। এই মনের সম্পূর্ণ ভাবটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য, এক্সপ্রেস করার জন্য আমরা মডাল সেমি মডাল শিখি। এটা তো সেটা, এটা হচ্ছে সেমি মডাল ভার্ব, হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। এটা ফিউচার না, অনেকে ফিউচার বলবে। যদি বাংলাটা এরকম থাকতো, আমি আজ পরীক্ষা দিতে যাব, তাহলে ফিউচার টেন্স হতো। আমি আজ পরীক্ষা দিতে যাব, তাহলে ফিউচার হতো। আমি কিন্তু কনফিউশন সব ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু বোঝেন, এটা হচ্ছে যেতে হবে। এটার ইংলিশ হচ্ছে এরকম: টুডে আই হ্যাভ টু গো টু টেক অ্যান এক্সাম। পরীক্ষা দেওয়া, টেক হয় গিভ না, টেক অ্যান এক্সাম। টুডে I have to go to take an exam. I have to go to take an exam today. আজ আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। বোঝার চেষ্টা করেন, এখানে হ্যাভ টু এর ব্যবহার করতে হবে। কাউকে কোনো কাজ করতে হবে। মা বলছে তুমি কখন যাবে, তাহলে এটা কোন টেন্স? এটা ফিউচার টেন্স। আগে ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়েন, এরপর অক্সিলারি ভার্ব। ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে কি? অক্সিলারি ভার্ব। তাহলে উইল, এরপর কি? সাবজেক্ট, এরপর কি? মেইন ভার্ব। ওয়েন উইল ইউ গো? তাহলে আমরা কি শুধু রুলস আর স্ট্রাকচারের ভিতর সীমাবদ্ধ থাকবো? না, আমরা প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ শিখবো। তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো। আমি যদি বলি তুমি কখন যাও, ওয়েন ডু ইউ গো। তুমি কখন গিয়েছিলে? ওয়েন ডিড ইউ গো। তুমি কখন যাচ্ছ? ওয়েন আর ইউ গোয়িং। তুমি কখন যেতে থাকবে? ওয়েন উইল ইউ বি গোয়িং। তুমি কখন যাবে? ওয়েন উইল ইউ গো। দেখছেন, আমরা যখন এই কনভারসেশন গুলো প্র্যাকটিস করবো, এটা আমি আমার পেইড কোর্সে করাই, তখন যেটা আছে সেটা না, অন্যান্য টেন্স দিয়ে করলে আমার অর্থটা কেমন আসতে পারতো, এটা আমাকে বুঝতে হবে। এইভাবে কম্পেয়ার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। আপনারা এই ফ্রি ক্লাস গুলো করে যান, পেইড কোর্স লাগবে না। মনে থাকবে আপনাদের আমার কথা, কারণ আমি অনেক পরিশ্রম করে পড়াই। এটা আমি সবাইকে, আবার পেইড কোর্সে যারা করে তারাও জানে আমি কিভাবে এটা দেখাই। আমার হাজার হাজার দরকার নেই, 10 জন থাকুক আমার কাছে, তারা যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়। এইভাবেই আমি প্রত্যেকটা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করি। ছেলে বলছে 9টায়, at 9 AM, at 9 AM বা 9, হ্যাঁ AM, সার্টেন টাইমের আগে অ্যাট প্রিপোজিশন বসে। এবার বলছে তুমি কি রান্না করেছো, এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করেছো, গিয়েছো, থেকেছো, দিয়েছো, নিয়েছো, হ্যাঁ, এগুলো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে কি হবে? হোয়াট, আগে ডাব্লিউ বেস ওয়ার্ড, দেন হ্যাভ, দেন ইউ, কুক। হোয়াট হ্যাভ ইউ কুক? হোয়াট হ্যাভ ইউ কুক? আমি যদি বলি তুমি কি রান্না করেছিলে, যদি পাস্ট টেন্সে কথাটা বলি, তখন উত্তর হতো হোয়াট ডিড ইউ কুক। হোয়াট ডিড ইউ কুক, ঠিক আছে, এরকম হতো। তুমি কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুক। তুমি কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক। ও মা, তুমি কি রান্না করতেছো, হোয়াট আর ইউ কুকিং। হোয়াট আর ইউ কুকিং। তুমি এতক্ষণ কি রান্না করতেছিলে, হোয়াট ওয়ার ইউ কুকিং। হোয়াট ওয়ার ইউ কুকিং। তুমি কি রান্না করেছো, হ্যাভ ইউ কুকড। হ্যাভ ইউ কুকড। তুমি কি রান্না করেছো, হোয়াট হ্যাভ ইউ কুকড। বুঝতে পারছেন? প্র্যাকটিসটা এইভাবে করতে হবে। মা বলছে আমি কিছুই রান্না করিনি, তাহলে এটা কি হবে? আই হ্যাভ নট কুকড এনিথিং। যেভাবে আগেরটা ছিল ঠিক সেই টেন্সে আমরা করব। অর্থাৎ আপনি এখানে এটাও বলতে পারেন আই ডিডন্ট কুক এনিথিং, তার মানেও আমি কিছু রান্না করিনি। অথবা আই হ্যাভ নট কুকড এনিথিং, কিছুই। তুমি কি খাবে, তাহলে ইংলিশ কি? হোয়াট উইল ইউ ইট। হোয়াট উইল ইউ ইট। তুমি কি খাবে। আপনারা কি বুঝতে পারছেন সেন্টেন্স গুলো? বলেন, বোঝা যাচ্ছে কিনা, বুঝতে পারছেন? হ্যাঁ, ইয়েস স্যার, বুঝতে পারছি। কি মনে হয় এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স না, বলেন তো? রেগুলার লাইফে আমরা বাংলা এই ধরনের কথা বলি না, আমরা ইংলিশটা পারি না কেন? আমরা শুধু টেন্স শিখি, মডেল শিখি, রুলস আর স্ট্রাকচারের ভিতর থাকি। কিন্তু যদি এই প্র্যাকটিক্যাল জায়গায় না আসতে পারেন, প্র্যাকটিক্যালি ইমাজিন না করতে পারেন ল্যাঙ্গুয়েজটাকে, ডেভেলপ সম্ভব বলেন? কিন্তু 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 আপনি যদি এই ধরনের কনভারসেশন প্র্যাকটিস করতে পারেন, একটানা 10 দিন আমার কথা শুনে 10টা কনভারসেশন প্র্যাকটিস করে দেখেন, গ্যাপ দিলে হবে না, ধারাবাহিকতা মেনটেন করতে হবে। 10 দিন একটানা এইরকম রিয়েল লাইফ 10টা কনভারসেশন প্র্যাকটিস করেন, যদি 10 দিন পর আপনার মনে বাংলায় যা আসবে সেটা আপনি ইংলিশে বলতে না পারেন, তখন আপনি আমাকে ধরবেন। জাস্ট টেন্সটার উপর একটু কনসেপ্ট রাখবেন, মডেল সেমি মডেলের উপর কনসেপ্ট রাখবেন, এগুলো প্র্যাকটিস করা শুরু করবেন। জাস্ট 10 দিন আপনি 10টা কনভারসেশন প্র্যাকটিস করেন, দেখেন আপনার ডেভেলপমেন্ট কোথায় যায়। মানুষ পারে না, বছরের পর বছর শিখতে থাকে, র্যান্ডমলি শেখে এই জন্য।
ছেলে বলছে এটা আমি আমার স্টুডেন্টদেরকে করাই। তুমি যা তাড়াতাড়ি তৈরি করতে পারবে সেইটা করো। ইংলিশ কি জানেন? হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার ফার্স্ট প্লিজ ডু ইট ফর মি। এখানে দুইটা আলাদা ক্লজ হবে, একটা হচ্ছে সেইটা করো, মানে এটা এভাবে একটু নিজের মতো করে বলতে হয়, একদম যেটা বাংলায় আছে সেটাই বললে ভালো শোনায় না, আক্ষরিক অর্থ হয় না, ইংলিশে সিচুয়েশন বুঝে করতে হয়। প্লিজ ডু ইট এরকম বলতে পারেন, প্লিজ ডু ইট হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি। তুমি তাড়াতাড়ি যা করতে পারো বা পারবে সেটা করো, সো প্লিজ ডু ইট হোয়াট এভার ইউ ক্যান প্রিপেয়ার কুইকলি। মা বলছে পরোটা খাবে কি? উইল ইউ ইট ব্রেড? হ্যাঁ, ছেলে এখানে একটা লাইন বাদ পড়ে গেছে, ছেলে বলছে না ওটা খাবো না, হ্যাঁ আই ওন্ট টেক ইট। মা বলছে দইও রয়েছে, দই ইংরেজি কি জানেন? কার্ড বা ইয়োগার্ট ইজ অলসো রেডি। ছেলে বলছে না মা, কোনো তরকারি রান্না করো। নো মাদার প্লিজ কুক সাম কারি। কি তরকারি তুমি বলো, হোয়াট কাইন্ডস অফ কারি উইল আই কুক প্লিজ টেল মি। এই এই জায়গাটা শুধু এইভাবে না, আপনি একটু নিজের মতো করে বলেন যে প্লিজ, মাস লেকে বলছে টেল মি হোয়াট কাইন্ড অফ কারি উইল আই কুক। কি ধরনের তরকারি আমি রান্না করব, হোয়াট কাইন্ড অফ কারি উইল আই কুক। ছেলে বলছে পালং শাক আর আলুর তরকারি। পালং শাক ইংরেজি কি? স্পিনাস, SPINACH, স্পিনাস উইথ পটেটো কারি। ওকে, এনিথিং এলস? ছেলে বলছে কোনো মিষ্টি জিনিসও কি পেতে পারি? ক্যান আই হ্যাভ সাম, হ্যাভ মানে পাওয়া, সো ক্যান আই হ্যাভ সাম সুইট ডিশ টু। ছেলে বলছে তুমি কি গাজরের হালুয়া খাবে? উইল ইউ টেক ক্যারট হালুয়া, বা আপনি এটাকে ডেজার্ট বলতে পারেন। না, এটা করতে অনেক দেরি হয়ে যাবে, ইট উইল টেক টু লং। আমার মনে হয় পায়েস আরো তাড়াতাড়ি হবে। আই থিঙ্ক ডেজার্ট উইল বি রেডি সুন। তাই পায়েসকে পায়েসও বলতে পারেন, এটা এটা বলা যায়, কিন্তু এখানে কোনো ভুল নাই। এখানে একটা বিষয় আছে, আহ, সব বাংলা ওয়ার্ডের কি ইংলিশ ওয়ার্ড আছে বা হয়? বলেন তো। বাংলায় শব্দ বেশি, বর্ণ বেশি, বাক্য বেশি, হাসির আবেগ ঠাট্টা এগুলো বেশি। ইংরেজিতে 26টা লেটার, বাংলায় 50টা লেটার। আপনি ভাবেন বাংলায় কত বেশি ওয়ার্ড। আমাদের বাংলাদেশে যত ফল আছে ইংল্যান্ডে তত ফল আছে। এই জন্য ওই একবার দেখছিলেন যখন ব্রিটিশরা এই দেশ শাসন করছে, তখন আহ ইউএস, ইউকেতে বা ব্রিটিশদের ওই জায়গাগুলোতে, ওই কন্টিনেন্ট গুলোতে আপেল ছিল। এখন বাংলাদেশে যে কত ধরনের ফল, তাল, কদবেল, জামরুল, জাম, এই যে ফলগুলো, এই ফলগুলো তারা কি নাম দিবে কোনো নাম খুঁজে পায় না। এক একটা ফল দেখতে যেমন, নামের শেষে আপেল লাগাই দিছে। যেমন তালের শ্বাসকে ওরা বলে আইস আপেল। জামরুলের ইংরেজি কি বলেন তো? রোজ আপেল। কদবেলের ইংরেজি কি বলেন তো? উড আপেল। অর্থাৎ এই যে এক একটা ফলের নামের শেষে সাথে আপেল লাগাই দিল, কেন তারা দিল? কারণ ওরা তো নাম জানে না, এই ফলগুলোর নাম খুঁজে পায় না। ওদের দেশে শুধু আপেলই আছে, কিন্তু আমাদের তো অনেক ফল আছে। তো বিষয়টা হচ্ছে এই, মানে সব বাংলা ওয়ার্ডের যে ইংলিশ আছে এরকম না। ওই যে পায়েস, পায়েসকে ডেজার্ট বলা যায়, কিন্তু ওটাকে যদি আপনি পায়েসও বলেন ওটা কিন্তু ভুল না। আমি একটা কথা বারবার আপনাদেরকে বলে রাখি, আবারও বলছি, এর আগেও বলেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ভোকাবুলারি বলতে মূলত আপনাকে শিখতে হবে ভার্ব রিলেটেড ভোকাবুলারি। মনে রাখবেন, ফাদার মানে বাবা, তো ওই ফাদারকে যদি আপনি বাবাও বলেন, বাবা ওই কথাটাও আপনার ভুল না। আপনি যদি বলেন বাবা ইজ কামিং, বাবা আসছে, এটা ভুল না। কিন্তু আপনাকে ওই কামিং শব্দটা আপনাকে জানতে হবে, মানে ভার্বটা হচ্ছে ম্যান্ডেটরি। ভার্ব রিলেটেড ওয়ার্ড, আপনি বললেন যে আপনারা ফাদার বলেন, এটাকে আমি বাবা বলি, এটা কোনো ভুল না। নাউনের ওয়ার্ড না জানলেও চলে, বিশ্বাস করেন, কিন্তু ভার্ব রিলেটেড ওয়ার্ড জানতে হবে। যার যত বেশি ভার্বের অর্থ জানা থাকবে, ভার্বের ইংলিশ ওয়ার্ড জানা থাকবে, সে তত বেশি ইংলিশে কথা বলতে পারবে। কেউ কি আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বলছি? ভার্বের ফাংশন এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব জানতে হবে, ভার্ব। হ্যাঁ, ভোকাবুলারি বলতে ভার্ব জানতে হবে। আচ্ছা, মা বলছে কিন্তু দুধ কম রয়েছে, বাট দেয়ার ইজ লিটল মিল্ক। ছেলে বলছে ঠিক আছে, তাহলে আমি দই চিনি দিয়ে খাবো। ওকে, দেন আই উইল টেক ইয়োগার্ট উইথ সুগার। মা বলছে দেখো দেরি হয়ে যাচ্ছে, আগে গোসল করে নাও, ইটস গেটিং লাইট, প্লিজ টেক ইউর বাথ ফার্স্টলি। ছেলে বলছে কিন্তু প্রথমে আমাকে জুতো পালিশ করতে হবে, বাট ফার্স্টলি আই হ্যাভ টু পলিশ মাই শু। মা বলছে তুমি গতকাল করনি। এই যে বাক্যটা, এটার ইংলিশ কি জানেন? কেউ বলেন তো এই বাক্যটা ইংরেজিতে কি হবে? তুমি গতকাল করনি ইংরেজিতে কি হবে, কেউ বলতে পারবেন? বলেন তো, এনিওয়ান? তুমি গতকাল করনি ইংলিশে কি হবে? You yesterday. Yesterday.
দেখেন Didn't you do yesterday? দেখেন দেখেন আমরা ইংরেজি পারি না কেন? আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ইংরেজিটাকে বাংলার মতো বলতে চাই। এই যে একজন বলতে গেছে ইউ ইয়েস্টারডে, মানে ওই যে বাংলাটা কি, তুমি গতকাল, তারপর করনি, তাহলে আপনি ওইরকম ভাবে বলছেন তুমি ইউ ইয়েস্টারডে গতকাল। কিন্তু কখনো ইংলিশ এইভাবে হয় না। ইংলিশের সাবজেক্টের পরে ভার্ব বসাতে হয়, এটা মনে রাখবেন, বারবার বলছি মনে রাখবেন। এখন দেখেন, ওই যে আমি আপনাদের থার্ড ক্লাসে ল্যাঙ্গুয়েজ ড্রিলের কথা বলছিলাম, কেন বলছিলাম তার গুরুত্বটা এখন বোঝেন। আমি যদি বলি ইউ ডিড ইট, এর মানে হচ্ছে তুমি করেছিলে। এখন তুমি করনি, এই বাক্যটার ইংরেজি কি বলেন তো? এই বাক্যটার ইংরেজি কি? তুমি করনি। You didn't eat. না, দেখছেন ভুলটা কোথায় হয়? ইউ ডিডেন্ট ইট না, কেন না বলতে পারেন? Didn't you do it? আরে বাবা, Interrogative. দেখেন তুমি করেছিলে, আমি বলছি এই বাক্যটা নেগেটিভ কি, আমি তাই শুনতে চেয়েছি আপনাদের কাছে, যে তুমি করনি, জাস্ট এইটা কি হবে? You don't eat. ইউ ডোন্ট ইট। আচ্ছা দেখেন, এই বাক্যটা নেগেটিভ হচ্ছে ইউ ডিড নট ডু ইট। অর্থাৎ ওই যে ডিডটা আমি বললাম না, মানে ইউ ডিড ইট, এই ডিডটা মেইন ভার্ব, আমার কথা বোঝেন, এই ডিডটা মেইন ভার্ব। আর এই যে ডিডটা ইউ ডিড নট, এই ডিডটা কিন্তু এই উপরের এই ডিড না, এই ডিডটা, এই যে নিচের যে ডিডেন্ট লিখলাম, এইটা আমার স্ট্রাকচারের ডিড। আমার পাস্ট টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য ডিডের ব্যবহার হয়, সেই ডিড। আর এই যে উপরের যে ডিডটা, এটা বেস ফর্মে চলে আসছে ডু। অর্থাৎ ইউ ডিডেন্ট ইট না, ইউ ডিডেন্ট ডু ইট। সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সিলারি ভার্ব লাগে। মনে করেন ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। তাহলে আমি যদি বলি তুমি চিঠি লেখনি, ইউ ডিডেন্ট, এই ডিড তো আমার স্ট্রাকচারে ডিড, এটা তো লাগবে নেগেটিভ করার জন্য। আর ওই রোডটা হয়ে যায় রাইট আর লেটার, তুমি চিঠি লেখনি। তাহলে দেখেন ইউ ডিড ইট, তুমি এটা করেছিলে, ওই ডিডটা মেইন ভার্ব করা অর্থে বসছে। বাট তুমি করনি, ওই যে ডিডেন্ট, ওই ডিডেন্টের মানে করনি না, ওই ডিডেন্ট জাস্ট নেগেটিভ না, না শুধু না কথাটার জন্য ডিডেন্ট। আর ওই ডু মানে হচ্ছে করা, ওই ডুটা ওখানে মেইন ভার্ব। কেউ কি কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? ইউ ডিডেন্ট ডু ইট, নট ইউ ডিডেন্ট ইট। Yes, sir. হ্যাঁ? Yes, sir. Yes, sir. I understand. এই হচ্ছে ফাংশন। Yes, I understand. তাহলে তাহলে এইবার আমি যদি বলি তুমি কি করেছিলে, তাহলে এটা তো আর ডিড ইউ ইট হবে না, ডিড ইউ ইট হবে কি হবে? তুমি কি করেছিলে, ডিড ইউ ডু ইট। মানে ওই যে ডিডটা, ডিড ইউ ডু ইট, ডিড ইউ ডু ইট, ওই মানে ফার্স্টের যে ডিড, এটা তো শুধু প্রশ্ন করার জন্য আসতেছে। আর করা ইংরেজি কি, ডু, সেটা তো মেইন ভার্ব এখানে থাকবে। তুমি কি করেছিলে, ডিড ইউ ডু ইট। তুমি করনি, তুমি গতকাল এটা করনি, তখন হবে এরকম যে ডিডেন্ট ইউ ডু ইট, ডিডেন্ট ইউ ডু ইট। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এবার ভেবে দেখেন, ওই যে গত ক্লাসে বলছিলাম সেন্টেন্স ট্রান্সফরমেশন বা সেন্টেন্স ড্রিল, এইটার গুরুত্ব কতটা বেশি। এই যে তুমি গতকাল করনি, এই যে ইনস্ট্যান্টলি এই কথাটা দেখার সাথে সাথে আপনাকে ইংলিশে বলতে হবে। এ তো আর আপনাকে এরকম ভাঙার সময় দিবে না, এ তো আমি আপনাকে দেখাচ্ছি, অ্যানালাইসিস করছি তাই ভাঙছি, কিন্তু এ তো ভাঙার সময় দিবে না। আপনাকে তো এই বাক্যটা দেখেই এই কথাটা বলতে হবে যে ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে, ডিডেন্ট ইউ ডু ইট ইয়েস্টারডে। ঠিক আছে? তাহলে ছেলে বলছে না, মনে ছিল না, আজ আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তাহলে কি হচ্ছে, যে আই ফরগট ইট টুডে, আই হ্যাভ টু গো টু মাই ইউনিভার্সিটি। মা বলছে পলিশ করতে করতে শুধু শুধু সময় নষ্ট করবে, ইউ উইল জাস্ট ওয়েস্ট ইউর টাইম বাই পলিশিং। না মা, ছেলে বলছে না মা, নো মাদার, আজ আমার অনেক বন্ধুর সাথে দেখা করতে হবে। টুডে আই হ্যাভ টু মিট উইথ মেনি ফ্রেন্ডস, হ্যাভ টু মিট, হ্যাভ টু মিট। ঠিক আছে, তাড়াতাড়ি করো, ওকে হারি আপ, আমি রান্নাঘরে যাচ্ছি। আই এম গোয়িং টু দ্য কিচেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মা আমার গোসল হয়ে গেছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্টে বলেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই বাথ, প্লিজ সার্ভ মি ফুড, আমি ইতিমধ্যে বেড়ে দিয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্টে বলেন, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড, আই হ্যাভ অলরেডি সার্ভড ইউর ফুড, আমার ভালো মা, আমি যাচ্ছি, দোয়া করো। সো এই যে দেখেন, বাংলা দেখে ইনস্ট্যান্টলি ইংলিশে বলা, দেখবেন বাংলায় বলবেন ইংলিশে, এবং সঠিক টেন্স মেনটেন করে আপনাকে বলতে হবে। এটা তখনই আপনি পারবেন যখন এগুলোর প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আপনি রেগুলারিটি মেনটেন করে করবেন। আর একবার ভেবে দেখেন, এই যে কনভারসেশনটা, একটা কনভারসেশন যদি আমরা ভালোভাবে অ্যানালাইসিস করে প্র্যাকটিস করি, টেন্স, মডাল, সেমি মডাল, এগুলোরও কত ফাংশন আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, যেটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ ভাষার প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টের জন্য। কোনো কিছু শিখতে পারলেন? 2 ঘন্টা ধরে তো থাকলেন আমার সাথে, সেই 9টা থেকে, কাজে লাগছে সময়টা? কি মনে হয়? Yes, sir. যারা একদম শুরু থেকে থাকছেন, এতটা লং টাইম ধরে, এর আগে কোনো ক্লাস করছেন?
বলেন তো হ্যাঁ, এতটা লং Yes, ধরে? sir, আগে 4টা ক্লাস হচ্ছে স্যার। না সেটা ঠিক আছে, বাট এইরকম লং টাইম ধরে একটানা কোনো ক্লাস করছেন কারো কাছে এর আগে? হ্যাঁ, এবার তো আপনাকে এটা শিখতে হবে। আপনি যদি সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজ শিখতে চান, সময় দিলে আপনি অবশ্যই পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। তো আমি আবারও বলছি, যারা পেইড কোর্সে আসতে চান, এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা জানাবেন। এই নাম্বারে বিকাশ বা নগদ আছে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আমি আপনাদের পেইড কোর্সে প্রাইভেট বেসে অ্যাড করে নিব। আজ হচ্ছে কয় তারিখ? 8 তারিখ। 11 তারিখ থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হবে। 01997356957। আবারও বলছি, 01938689196। টোটাল 2000 টাকা কোর্স ফি। সেন্ড মানি করে জানালে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে আপনাদের যুক্ত করে নিব। আবারও বলছি, সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে পেইড কোর্সে। শনি সোম বুধ শুক্র। 11 তারিখ থেকেই শুরু হবে রাত 9টায়। তখন কিন্তু এই ফ্রি ক্লাসগুলো আর এইভাবে প্রতিদিন থাকবে না। ক্লাস টাইম 1 ঘন্টা থাকবে। 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট হবেন যদি রেগুলার ক্লাস করেন। যদি তার থেকে বেশি সময় লাগে সেটাও পাবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। এই 2000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন থাকতে পারবেন। এবং যে কোনো বয়সের যে কেউ আপনি এই কোর্সটা করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, বিভিন্ন প্রত্যেকটা মেইন ব্যাচে জাস্ট 30 জন করে স্টুডেন্ট থাকবে। এইভাবে সন্ধ্যা বা রাতেই ক্লাসগুলো হবে, অর্থাৎ এই রাত 9টা থেকে 10টা এই টাইমে ক্লাসটা থাকবে। আর 10টা থেকে 11টাও একটা ব্যাচ আছে। আর ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে ক্লাসগুলো নিব। ক্লাস শেষে রেকর্ড প্লাস পিডিএফ ফাইল থাকবে, পরবর্তীতে আবার দেখে নিতে পারবেন কেউ কোনো ক্লাস মিস করলে। আর একদম বেসিক থেকে শুরু করে যারা একদমই দুর্বল আছেন, আবারও বলছি যারা একদমই দুর্বল আছেন তারাও শিখতে পারবেন। আর আমি কিভাবে শেখাই কিভাবে বুঝাই সেটা আপনি নিজে বুঝে নেন যারা ক্লাস করছেন। তো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা বিষয় ডিটেলসে শিখতে পারবেন। টোটাল 70টা ক্লাস, হিউজ ক্লাস। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, একদম ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস সিকোয়েন্স মেনটেন করে শিখতে পারবেন। 30টা ক্লাস থাকবে স্পোকেনের উপর, 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল। এই যে আজকে যে কনভারসেশন প্র্যাকটিস করলাম না, এরকম প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিস নিউজ পেপার ট্রান্সলেশন প্লাস প্রেজেন্টেশনের উপর। অর্থাৎ যারা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট ও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিবেন, তাদের জন্য এই কোর্সটা 100% ইফেক্টিভ একটা কোর্স হবে। এতটুকু আমি বলতে পারি। 2000 টাকা কোর্স ফি একবারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। একবারে দিতে কেন বলছি, 2000 টাকা কমপ্লিট থাকলে প্রথমে আপনাকে আমি আমার ফুল পেইডের একটা গ্রুপ থাকে, যেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব প্লাস প্র্যাকটিস সেশন সবকিছু থাকে, যেটা আজীবনের জন্য আপনি মেম্বারশিপ পাবেন, আজীবনের জন্য। এখানে আমার 2 থেকে 3 বছর 4 বছর আগের স্টুডেন্ট এখনো পর্যন্ত তারা ক্লাস করছে। এবং আমার প্রত্যেকটা স্টুডেন্টকে একটা আইডি কার্ড আমি দিয়ে থাকি। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এই আইডি কার্ডটা আপনি পাবেন। আর যদি আপনি একসাথে কমপ্লিট করতে না পারেন, কোনো সমস্যা নাই। 1 মাসের ভিতর মানে পরবর্তী মাসে ঠিক এরকম টাইমে বাকি 1000 টাকা দিবেন, আপনাকে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে যুক্ত করে নিব। প্রত্যেকটা লাইভ ক্লাস করতে পারবেন সুন্দরভাবে অন্য সবার মতো। ক্লাস শেষে রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন, সবকিছুর অ্যাক্সেস পাবেন। বাট ওই আইডি কার্ডটা আমি দিব না। কেন আইডি কার্ডটা দিব না 1000 টাকা কমপ্লিট থাকলে? কারণ আইডি কার্ড দেওয়া মানে আপনি আমার পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে যাচ্ছেন সারা জীবনের জন্য। আপনার ইনকেস যদি কোথাও কোনো সমস্যা থাকে, আপনি জাস্ট ওই কার্ডটা দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিব। এটা হচ্ছে পার্থক্য। বাট আপনারা চেষ্টা করবেন 2000 টাকা কমপ্লিট করে ক্লাসটা করার। আর যদি না পারেন, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কিছু নেই। আপনি এই সুযোগটা আমি দিই, এটা বাংলাদেশের কেউ কোথাও কোনো কোর্স দিবে না যে অর্ধেক টাকা দিয়ে ক্লাস শুরু করেন। এটা আমি দিই, আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। সবকিছুই পাবেন। বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। ওই একদম ফুল পেইডের যে গ্রুপ ওইটাতে আর কি নিতে পারবো না, বাট মেইন যে গ্রুপটা পেইড কোর্সে সেটাতে আপনি থাকবেন। পেইড কোর্সে যে প্রাইভেট ব্যাচ, অর্থাৎ নতুন যে ব্যাচ 85তম ব্যাচ, এটাতে আপনি থাকতে পারবেন। কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। সবকিছু ইন ডিটেলসে আপনারা শিখতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। আর পারবেন কিনা সেটা আর আমি বলবো না। আমার ক্লাসগুলো দেখেন, আমি কোনো রংচটা বিজ্ঞাপন দিয়ে স্টুডেন্ট ভর্তি করাই না। আমি আমার ক্লাস দেখায় ভর্তি করাই। ক্লাস দেখেন, বোঝেন, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বুঝতে পারে, টেকনিক ভালো, শিখতে পারবো, আসতে পারেন। আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। আপনি ব্যর্থ হবেন না, এতটুকু বলতে পারি। আরেকটা কথা আমি বলতে পারি, আপনি রেগুলারিটি মেনটেন করলে খুব কম সময়ের ভিতর ফ্লুয়েন্ট হবেন। যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে আসতে পারেন। আর আমার লেখা বই যেটা আছে, এটা আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন। এই বইটা হোম ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হাতে পাবেন। আবারও বলছি, এটা এটার একটা ভিডিও আমি আপনাদের গ্রুপগুলোতে দিয়েছি ডিটেলসে, 28 মিনিটের একটা ভিডিও। এই বইতে কি আছে সবকিছু আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। বাংলাদেশে তো অনেক বড় বড় টিচারের বই কেনেন, আর এই একটা বই নিয়ে দেখবেন
সারা জীবনের একটা সম্পদ হয়ে থাকবে আপনার, এতটুকু আমি বলতে পারি। সো আর এই বইটার হিস্ট্রি আছে অনেক, সেটা আমি পরে বলবো। এই যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই সোনামুখের অর্থ কি, এর মিনিং কি, অনেক হিস্ট্রি আছে। এই বইয়ের টাকা আমি নেই না, এই বইয়ের যে লভ্যাংশের টাকা, এটা একটা সোশ্যাল অর্গানাইজেশনে ডোনেট করা হয়, এই সোনামুখ নামের সোশ্যাল অর্গানাইজেশনে। এই বইটা যারা পার্চেস করেছেন অলরেডি অনেকেই অর্ডার করেছেন, আর যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাসে জয়েন করতে পারবেন। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। আগামীকাল 5th ফ্রি লাইভ ক্লাসে